হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে আমরা সবাইকে অভিনন্দন জানানোর সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের যারা তাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা জানেন আগামীকাল থেকে শুরু হচ্ছে মাহে রমাদান। তো রমাদানের শুভেচ্ছা আপনাদের সবাইকে। দর্শক, আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে যে আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল একটি নির্বাহী অধ্যাদেশ জারি করেছেন ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ার ব্যাপারে। এই বিষয়ের এর কনসিকুয়েন্স, এর করণীয় এবং এর এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশে কি হতে পারে এই বিষয়ে আজকে আলোচনা করবেন আপনাদের সবার প্রিয় অ্যাটর্নি নাজমুল আলম। তিনি বেশ কিছুদিন থেকে বাইরে ছিলেন, আজকে তিনি ফোনে যোগ দিয়েছেন আমাদের সাথে, তিনি আমাদের সাথে আছেন। যেন নাজমুল আলম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। নাজমুল আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে আছেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, তিনি ব্রঙ্কস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তিনি কথা বলবেন আপনাদের বিভিন্ন ইস্যু নিয়ে, ট্যাক্স রিটার্ন, আনএমপ্লয়মেন্ট, আরো বিভিন্ন ইস্যু আছে যেগুলো সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে যেগুলো, এই বিষয়ে কথা বলবেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির। আপনাকে জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আজকের সার্বিক অবস্থা, মেডিকেলের সার্বিক অবস্থা এবং এই রোগের বিষয়গুলো নিয়ে কথা বলবেন, করোনা বিষয়ে কথা বলবেন ডক্টর মাসুদুল হাসান। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক। উনি আজকের সর্বশেষ খবর সংক্ষেপে বলবেন এবং কালকে থেকে রমজান শুরু হচ্ছে এই বিষয়ে বলবেন আমাদের সবার প্রিয় মাওলানা ফায়েক উদ্দিন। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নাজমুল ভাই, আপনার কাছ থেকে শুরু করি প্রথমে সংক্ষেপে যে আজকের দিনের জাস্ট ব্রিফ কি। আপনার সাউন্ডটা মিউট করা নাজমুল ভাই। ওকে, একটা সেকেন্ড। এখন শোনা যাচ্ছে আপনাকে? এখন শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, ধন্যবাদ তাহের, ধন্যবাদ সব প্যানেলিস্টদেরকে। আজকের বেশ কিছু খবর আছে উল্লেখ করার মতন, তবে শুরু করছি গভর্নর কুমোর বক্তব্য দিয়ে। গভর্নর কুমো আজ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে নিউ ইয়র্ক শহরে প্রায় নিউ ইয়র্ক স্টেটের ইনফ্যাক্ট 14% মানুষ এই পর্যন্ত যা টেস্ট করা হয়েছে তার ডাটার ভিত্তিতে উনি বলতে চাচ্ছেন 14% মানুষ করোনা ভাইরাসে পজিটিভ। এবং উনি এই ডাটাগুলো আরো বেশি করে আনার চেষ্টা করছেন, বিভিন্ন হসপিটাল অ্যাডমিশন, বিভিন্ন নার্সিং হোমের অ্যাডমিশন, এই ডাটাগুলো উনি আসলে তুলে ধরছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে যে তার উপর যে প্রেশার এই নিউ ইয়র্কের ইকোনমি চালু করার জন্য, সেই প্রেশারটাকে কিভাবে রিলিভ করা যায় কিছুটা হলো, সেটার জন্য তিনি ডাটাগুলো তুলে আসেন এবং বলার চেষ্টা করছেন এখনো আমরা যেই লক্ষ্যে পৌঁছলে আমরা এই ইকোনমি সচল করতে পারি সেই লক্ষ্যে আমরা এখনো পৌঁছিনি। আরেকটি কথা তিনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটের যে আনএমপ্লয়মেন্ট ক্লেম নিয়ে যে কথাগুলো এখন উঠছে, আনএমপ্লয়েড, উনি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেট দুটো কথা উনি এবং ওনার যে চিফ অফ স্টাফ মেলিসা রুসো, উনি বলেছেন যে নিউ ইয়র্ক শহর যতটা সম্ভব দ্রুত প্রসেস করার চেষ্টা করছে, কিন্তু একটি সমস্যা হচ্ছে যে এই আনএমপ্লয়মেন্ট ক্লেমস নাকি দুই ধরনের হচ্ছে। একটি হচ্ছে রেগুলার আনএমপ্লয়মেন্ট, আরেকটি হচ্ছে কোভিড-19 এর যারা বেনিফিশিয়ারি তাদের জন্য। তো রেগুলার আনএমপ্লয়মেন্টের বেনিফিট মেলিসা রুসোর কথা অনুযায়ী প্রায় সবগুলোই প্রসেস হয়ে গেছে এবং তারা চেক পেতে শুরু করেছেন। সমস্যা হচ্ছে এই কোভিড-19 যারা সেলফ এমপ্লয়মেন্ট কিংবা এই ধরনের যারা কোভিড-19 এর কারণে আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারছেন, তাদের সমস্যাগুলো হচ্ছে তাদেরকে নিয়ে প্রসেস করা নিয়ে, এবং সেটাও এখন করার চেষ্টা করছে যা ব্যাকলগ মূলত সেই কারণে হচ্ছে। এবং উনি বলেছেন যে আগে দুটো ফর্ম ফিল আপ করতে হতো, এখন একটি ফর্ম ফিল আপ করলেই তাদের চলবে। আর আরেকটি কথা যেটা বলেছেন গভর্নর, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক শহরে এবং নিউ ইয়র্ক স্টেটে পর্যাপ্ত পরিমাণ টেস্ট সেন্টার খোলার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে নিউ ইয়র্ক সিটি সহ আরো কয়েকটি কাউন্টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং মেয়র ব্লাজিও আজকে সাংবাদিক সম্মেলনে সেই টেস্টিং এর উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বলেছেন দ্রুত নিউ ইয়র্ক শহরে আরো টেস্টিং সেন্টার খোলা হচ্ছে। তার কারণটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির ইকোনমি খুলতে হলে টেস্টিং সেন্টারের প্রয়োজন, যথেষ্ট টেস্টিং এর প্রয়োজন। এবং উনি আজকে আরেকটি কথা উল্লেখ করে বলেছেন যে বিভিন্ন কমিউনিটি চার্জ গুলো, তাদের চার্জ গুলোকে টেস্টিং সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য সুযোগ করে দিতে রাজি হয়েছেন। কোনো মসজিদের কথা উনি কিংবা সিনেগাগের কথা উনি বলেননি,
আরেকটি গুরুত্বপূর্ণ সেটা কথা মেয়র ব্লাজিওয়াস বলেছেন, যে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক শহরে মুসলমানদের যারা তাদের কালকে থেকে পবিত্র রমাদান শুরু হচ্ছে, এই জন্য তিনি নিউ ইয়র্ক সিটির সকল মুসলিম অভিবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এবং তিনি আজকে আরেকটা ঘোষণাও দিয়েছেন যে রমজান মাসে প্রায় 500,000 হালাল মিট সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যে সমস্ত এলাকাতে মুসলিম প্রধান লোকদের বাস কিংবা তাদের আশেপাশে যে সমস্ত এলাকাতে এখন নিউ ইয়র্ক সিটির ফুড সেন্টার কিংবা প্যান্ট্রি চালু আছে, সেখান থেকে হালাল ফুড সরবরাহের একটা ব্যবস্থা গ্রহণ করেছে। বারবার তিনি উল্লেখ করেছেন যে কেউ যাতে নিউ ইয়র্কে না খেয়ে থাকেন সেটা ব্যবস্থা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন, এবং এই জন্য প্রায় $150 মিলিয়ন একটি বাজেট তারা করেছেন। আর আরেকটি খবর, আজকে ফেডারেল লেভেলে খবর, গুরুত্বপূর্ণ একটি খবর বলার আগে আরেকটা কথা বলি। মেয়র বলেছেন আজকে যে আমরা যত ভালো ইন্ডিকেটর এখনো পাই না কেন, আমাদের সিটি খোলার জন্য এখনো প্রস্তুত না, আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে। এবং তিনি সিটির বাসিন্দাদের অনুরোধ করেছেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গাইড যেভাবে আছে তা পূর্ণাঙ্গভাবে মেনে চলতে। এবং তারা যদি অনেক কষ্ট করে এই সপ্তাহ, প্রায় 5 সপ্তাহ তারা মেনে চলেছেন, তারা যদি আরো কিছুদিন মানার চেষ্টা করেন, তাহলে হয়তো পরিস্থিতি আরো উন্নত হবে। এবং তখন নতুন করে ভাবা যাবে যে কখন নিউ ইয়র্ককে আবার সচল করা যায় ধীরে ধীরে। এবার ফেডারেল লেভেলে আসি। আজকে গুরুত্বপূর্ণ দুটি ইমিগ্রেশনের বিষয়ে আলোচনা হচ্ছে। আপনারা হয়তো জানেন, কেউ হয়তো জেনেছেন, একটু আগে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট একটি 5-4 কনজারভেটিভ এবং লিবারেল লাইনে একটা ডিসিশন দিয়েছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিসিশন, যুগান্তকারী। কারণ আমেরিকা থেকে এতদিন পার্মানেন্ট রেসিডেন্টদের, গ্রিন কার্ড হোল্ডারদের বহিষ্কার করার যে প্রক্রিয়াটি ছিল সেটি খুব কঠিন এবং সময় সাপেক্ষ ছিল। কিন্তু আজকে, এবং সেটি মূলত একটি কেসের উপরে, একটি শব্দের উপরে আজকে সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছেন। এক জামাইকার নাগরিককে, তিনি ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে কনভিক্টেড হয়েছিলেন, তিনি এই দেশে বসবাস করেন তার চাইল্ডহুড থেকে, তাকে বহিষ্কার করা যাবে কিনা সেই বিষয়ে যে অ্যাডমিসিবল, ইমিগ্রেশন আইনে একটা শব্দ আছে যে অ্যাডমিসিবল গ্রাউন্ড, সেই অ্যাডমিসিবল গ্রাউন্ডটা যারা আমেরিকাতে বসবাস করছেন গ্রিন কার্ড ধারী, তাদের ক্ষেত্রে প্রয়োগ করা যায় কিনা ফেডারেল সরকার এই আপিলটা করেছিলেন। এবং আজকে সুপ্রিম কোর্ট সেই আপিলে সম্মতি দিয়েছেন। তার অর্থ দাঁড়াচ্ছে যে এখন কেউ সিরিয়াস ক্রাইম করলে তাকে ইনঅ্যাডমিসিবল, অর্থাৎ আগে ইনঅ্যাডমিসিবলটা ব্যবহার করা হতো আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে, এখন তিনি এই দেশে থাকলেও তিনি ইনঅ্যাডমিসিবল হিসাবে স্বীকৃত হবেন এবং ডিপোর্টেড হতে পারেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রায়। আরেকটি কথা যেটা আমরা গত পরশুদিন থেকে ইনফ্যাক্ট শুনে আসছি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার অ্যাবাউট ইমিগ্রেশন বন্ধ করার। এই ব্যাপারটি আসলে যদি আমরা যতটুকু পড়েছি, জেনেছি, অ্যাটর্নি নাজমুল আলম ভাই আরো একটু বিশ্লেষণ করে বলতে পারবেন, যতটুকু খবর এসেছে তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এটার ইমপ্লিকেশনটা খুব একটা মানে কঠিন হবে না অনেকের জন্য, শুধু সময়ের একটা খেয়াল হবে। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে যে প্রেসিডেন্ট সেটার ইঙ্গিত দিয়েছেন যে উনি প্রয়োজন মনে করলে আমেরিকানরা যাতে আরো চাকরির সুযোগ পায়, উনি এটা সময় বাড়াতে পারেন। কিন্তু প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডারে আমেরিকান নাগরিকদের সন্তান কিংবা আমেরিকান নাগরিকদের স্পাউসের আসতে কোনো বাধা নেই, কিংবা টেম্পোরারি ভিজিটর হিসেবে যারা আসতে চান, টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা, সেখানেও কোনো বাধা নেই। শুধু গ্রিন কার্ড ইস্যু করার ব্যাপারে 2 মাসের একটা বাধা রাখা হয়েছে। এবং ইতিমধ্যেই অনেকেই বলছেন যেটা আদালতের শরণাপন্ন হবেন, কিন্তু আদালতের অবস্থা এখন যা দাঁড়িয়েছে তাতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেলে প্রেসিডেন্টের পক্ষেই রায় যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা যেখানে আছেন নিরাপদে থাকবেন। এবং আরেকটি ব্যাপার বলে রাখি যে নিউ ইয়র্ক না, আমেরিকার বেশ কয়েকটি স্টেটে অর্থনীতি সচল করার জন্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান চালুর ব্যাপারে মোটামুটি একটা দ্বিধাবিভক্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে নাগরিকদের ভিতরে। কেউ এর পক্ষে, কেউ এর বিপক্ষে আন্দোলনে নেমেছেন। এবং এই ব্যাপারটাতে নিউ ইয়র্কের গভর্নর আজকে খুব শক্ত প্রতিক্রিয়া, মেয়রও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলতে চেয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এইভাবে উস্কিয়ে দিচ্ছেন, নিরাপত্তার কথা না ভেবে, হেলথ সিকিউরিটি এবং হেলথ সিচুয়েশনের কথা না ভেবে তিনি তার সমর্থকদের এইভাবে উস্কিয়ে দিচ্ছেন। বিষয়টা এখন প্যান্ডেমিক থেকে এটা একটা রাজনৈতিক ইস্যুতে দাঁড়িয়ে যাচ্ছে। এটাই হলো আজকের মতো শেষ। তবে শেষ করার আগে একটা কথা বলি, আপনারা সবাই সতর্ক থাকবেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নিয়মাবলী যতদিন মেনে চলতে বলা হয় তা মেনে চলবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান ফর ইউর ব্রিফিং। এটা হচ্ছে যে একটা প্যাকেজ অফ ইনফরমেশন, যেটা যে সারাদিন আপনি যদি কিছু নাও পড়েন, কারণ নাজমুল হাসানের কাছ থেকে এই প্যাকেজটি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ব্রিফিং। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ। জনাব নাজমুল আলম, অনেকদিন আপনাকে দেখি না, এখনো দেখতে পাচ্ছি না, বাট ফোনে আছেন। আপনি তো এই কমিউনিটির ওয়ান অফ দি মোস্ট পপুলার ফেস।
আপনি জানেন যে গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন। নাজমুল ভাই আজকে আরেকটি সুপ্রিম কোর্টের অধ্যাদেশের একটি রুলিং এর কথা বললেন। তো এই সার্বিক বিষয় নিয়ে আপনি কি বলবেন এজ এ অ্যাটর্নি? ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহের ভাই, বিশেষভাবে আপনাকে ধন্যবাদ। আজকের কমিউনিটির এই দুর্যোগের মুহূর্তে আপনি যেভাবে কমিউনিটির পাশে দাঁড়িয়ে আছেন এবং নিয়মিতভাবে আমাদেরকে ইনফর্ম করছেন। আমরা যদিও কোয়ারেন্টাইন অবস্থায় আছি, তারপরেও আপনার কাছ থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি। এটা আমাদের জন্য যে কত একটা ভালো খবর, সৌভাগ্যের খবর। সেই জন্য আপনাকে আমি আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আজকে আমাদের সাথে যারা যোগ দিয়েছেন, আমাদের প্যানেলিস্ট, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। রমাদান মুবারক। ইনশাআল্লাহ আগামীকালকে থেকে রোজা শুরু হচ্ছে। আল্লাহ মহান তাআলা উনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকের এই করোনা প্যান্ডেমিকের কারণে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে মানে আত্মরক্ষার চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আমি যে জিনিসটা নিয়ে প্রথমে কথা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, জনাব নাজমুল হাসান সাহেব উনি যেটা বলেছেন একেবারে সত্যি সত্যি এক্স্যাক্টলি তাই। মানে একদম জিস্ট সারাদিনের খবর উনি কয়েক মিনিটের মধ্যে আমাদেরকে দিয়েছেন এবং সেই সাথে উনি ইমিগ্রেশন সংক্রান্ত দুটো বিষয় টাচ করেছেন। আমি ওই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। অ্যাটলিস্ট অ্যাজ এ প্র্যাকটিসিং লয়ার, ইমিগ্রেশন লয়ার হিসাবে গত 20 বছরে আমার যে অভিজ্ঞতা তার থেকে আমি বলছি। নাজমুল ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোর্টে আজকে ডিসিশন দিয়েছে কারা ইনঅ্যাডমিসিবল, কারা অ্যাডমিসিবল। এইটার সাথে আমি আরেকটা শব্দ যোগ করতে চাই, যেটা আমরা ইমিগ্রেশন প্র্যাকটিস করি, আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে এক্সক্লুডেবল। তো এইখানে আমেরিকাতে যখনই লোকজন এই দেশে ঢুকে 3 ভাবে তাদেরকে ক্রাইটেরিয়াতে নিয়ে যাওয়া হয়। নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাডমিটেড এলিয়েন। অ্যাডমিটেড এলিয়েন বলতে ওরা তাদেরকেই বোঝায়, যেমন মনে করেন কেউ E2 ভিসা, তারপরে B1 B2 ভিসা, এনি টাইপস অফ লিগাল ভিসা দিয়ে ইমিগ্রেশনের অফিসারের সামনে দিয়ে পাসপোর্টের স্ট্যাম্প নিয়ে I-94 নিয়ে যারা এই দেশে ইন করে তাদেরকে বলা হয় যে অ্যাডমিটেড এলিয়েন। এটা হচ্ছে এক। দ্বিতীয় আরেকটা ক্যাটাগরি আছে যেটা নিয়ে আজকে এই যে মাত্রই একটু আগে আমাদের নাজমুল ভাই বললেন, সেটা হচ্ছে যে ইনঅ্যাডমিসিবল। এই ইনঅ্যাডমিসিবল কারা? এই ইনঅ্যাডমিসিবলটা শব্দটা অনেক বিস্তারিত শব্দ, কাজে এই ইনঅ্যাডমিসিবল শব্দে যাওয়ার আগে আমি আরেকটা ক্রাইটেরিয়ার কথা বলতেছি। এরা হচ্ছে 3rd ক্যাটাগরিতে পড়ে, বাট দেয়ার ইজ এ হিউজ নাম্বার। এটা আমরা দেখি যখন আমরা অ্যাসাইলাম এর অ্যাপ্লিকেশন গুলা প্রসেস করি, তাদেরকে বলা হয় যে এক্সক্লুশন অর এক্সক্লুডেড এলিয়েন। এই এক্সক্লুডেড এলিয়েনদেরকে মানে বলা চলে যে তারা অনেক সময় পড়ে। জাস্ট একটা উদাহরণ হিসাবে দিচ্ছি, কেউ যদি আপনার এয়ারপোর্ট দিয়ে আগে যেটা হতো গলা কাটা পাসপোর্ট অথবা পাসপোর্ট চেঞ্জ করে যারা ঢুকার চেষ্টা করতো, অনেক সময় তাদেরকে এয়ারপোর্টে হল্ট করতো, অনেককে আবার রিটার্ন পাঠানো হতো। তো তখন তাদেরকে একটা ছোটখাটো ইন্টারভিউ নেওয়া হতো। তো সেই ছোটখাটো ইন্টারভিউর মাঝখানে তারা ডিসাইড করতো যে সে কি ইনঅ্যাডমিসিবল না সে এক্সক্লুডেবল। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ইনঅ্যাডমিসিবল যদি হয় তাহলে কিন্তু তাকে বন্ড দিয়ে তারা কিন্তু আবার আমেরিকার ভিতরে ছাড়তে পারে। আর যদি সে এক্সক্লুডেবল এলিয়েন হয় তাহলে কিন্তু তাকে ফিরতি ফ্লাইটে ডিপোর্ট করে আবার যে দেশ থেকে আসছে সেই দেশের এয়ারলাইন্স অথবা যে এয়ারলাইন্স তাকে নিয়ে আসছে তাকে দিয়ে তারা ফেরত পাঠাতে পারে। এটাকে বলা হয় এক্সক্লুডেড এলিয়েন। এইটা আমরা দেখি লার্জ নাম্বার যারা ওই মেক্সিকো বর্ডার দিয়ে ওই উইদাউট এনি এন্ট্রি এনি ডকুমেন্ট যারা ইন করে, দোজ আর বেসিক্যালি আপনার এক্সক্লুশন লতে পড়ে, এক্সক্লুডেড এলিয়েন। এইটাকে আমরা একটা মাঝামাঝি গ্রাউন্ডে আনার চেষ্টা করি। এন্ড সেটাই হচ্ছে যেটা আজকে নাজমুল ভাই বললেন, সেটা হচ্ছে ইনঅ্যাডমিসিবিলিটি, অর্থাৎ ইনঅ্যাডমিসিবল এলিয়েন। তো ইনঅ্যাডমিসিবল এলিয়েন কারা? ইনঅ্যাডমিসিবল এলিয়েন হচ্ছে যাদেরকে টেম্পোরারি ভাবে আইদার আমেরিকাতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে অথবা সাম রিজন এই লোকটা এই দেশে আপনার লিগাল ওয়েতে ঢুকেছে, হুইচ ইজ এন অ্যাডমিটেড এলিয়েন, কিন্তু সাম রিজন দিস পারসন কুড বি ডিপোর্টেড আন্ডার ইনঅ্যাডমিসিবিলিটি। সেই ইনঅ্যাডমিসিবিলিটির মধ্যে যে ক্রাইটেরিয়া গুলো ছিল যে একটা লোক এখানে ঢুকার পরে সে কিভাবে ইনঅ্যাডমিসিবল হয়, কারণ সে তো অলরেডি এখানে ঢুকে গেছে। কিন্তু আইজ অফ দ্য ল ইন আন্ডার দ্য ইমিগ্রেশন ল দে আর নট অ্যাডমিটেড এলিয়েন এনি লঙ্গার। এইটার 1 নম্বর কারণ হিসেবে তারা যেটা দেখায় সেটা হচ্ছে যদি তার কোনো ক্রাইম থাকে, যেটা আমাদের নাজমুল ভাই একটু আগে উনি ব্যাখ্যা করলেন। কাজে আমি আর ওই কেসটাতে ঢুকতেছি না, আমি জাস্ট লটা বলতেছি।
কাজে এই যে মিডিয়াম ক্যাটাগরিতে যে ইনঅ্যাডমিসিবিলিটি আছে, আমাদের সমস্ত ইমিগ্রেশন লয়াররা এইটা নিয়েই আমরা ফাইট করি মোস্ট অফ দ্য টাইম। সো থ্যাংক ইউ ভেরি মাচ নাজমুল ভাই, আপনি অনেকদেরকে এটা বলছেন, আমি যতটুকু করেছি বুঝানোর চেষ্টা করছি। তো ইনঅ্যাডমিসিবিলিটি, ইউ ওয়েলকাম। এই জিনিসটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা ইমিগ্রেশনে প্র্যাকটিস করে, যারা ইমিগ্রেশন কোর্টে প্র্যাকটিস করে, যারা অ্যাসাইলাম, ডিপোর্টেশন, রিমুভাল প্রসিডিং, আপিল নিয়ে যারা কাজ করে, লাইক মি, আমার মতো লয়ার, তারা আমরা এভরি সিঙ্গেল ডেতে এটাই করি। কিন্তু নাজমুল ভাই, আমি আবারও বলবো, আপনি প্লিজ আপনার পত্রিকাতে এবং এই যখনই যে কোনো অনুষ্ঠানে পান, এই জিনিসগুলো যদি আপনি আরেকটু বিস্তারিত ভাবে বলেন, তাহলে তারাও আপনার মাধ্যমে অনেক সংবাদ পাবে ইনশাআল্লাহ। এইগুলো ইউ ওয়েলকাম। আর দ্বিতীয়ত আমি আসতেছি ট্রাম্পের ব্যাপারে। এক্সিকিউটিভ অর্ডার, জি এক্সিকিউটিভ অর্ডার যেটা উনি দিয়েছেন, আমি বিগিনিং আপনাদেরকে বলতেছি, দিস ইজ ইন মাই মাইন্ড দ্যাট উনি এটা করেছেন পিওরলি পলিটিক্যাল পারপাস টু কিপ হিজ বেস। আমি এটার গাইডলাইনটা আপনাকে বলতেছি। আমি আজকে রিসার্চ করে দেখলাম, এভরি সিঙ্গেল মান্থে আমেরিকাতে 26,000 লোক অ্যাভারেজে করে গ্রিন কার্ড নিয়ে। তো সে বেসিক্যালি চাচ্ছে যে এই 26,000 লোকের গ্রিন কার্ডকে সে হোল্ড করবে। এবার আপনি জাস্ট একটা সিম্পল ম্যাথ করেন, সেই সিম্পল ম্যাথে 26,000 লোক আর 26,000 লোক 60 দিনে 52,000 লোককে সে ঠেকাচ্ছে, যাতে আমেরিকাতে এসে যাতে আমেরিকান ওয়ার্কারকে ডিসপ্লেস করতে না পারে। দ্য রিয়েলিটি, ওভার 4 মিলিয়ন পিপল আর অলরেডি অন দ্য আনএমপ্লয়মেন্ট লাইফ বিকজ অফ দিস COVID-19। তো দিস ইজ এ পিওর পলিটিক্যাল স্টান্ট। কারণ পরবর্তীতে যখন তার এই জিনিসটা, করোনা ভাইরাসটা থামবে, আবার এই রাজনীতির মাঠটা যখন উত্তপ্ত হবে, তখন বেসিক্যালি উনি যে জিনিসটা করবে সেটা হচ্ছে, তখন উনি বলবে যে এই যে দেখো, আমি আমেরিকান এমপ্লয়মেন্ট বাঁচানোর জন্য আমি ইমিগ্রেশন বন্ধ করে দিয়েছিলাম। ইয়েস, হি স্টপ দ্য ইমিগ্রেশন, কিন্তু উনি কিন্তু পুরোপুরি ইমিগ্রেশন বন্ধ করে নাই। উনি যেটা করেছে সেটা হচ্ছে, যেটার উপরে ওনার কোনো হাত নাই, সেই জিনিসটা উনি স্থগিত করেছে। সেটা হচ্ছে যাদের গ্রিন কার্ড অলরেডি আপনার হয়ে গেছে অথবা যারা পাইপলাইনে আছে, এদের গ্রিন কার্ড কোনোদিনই ডিনাই করা যাবে না এবং করবেও না। উনি যেটা করছেন সেটা হচ্ছে যে টেম্পোরারি একটা হোল্ড দিয়ে রেখেছেন, যেহেতু হি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ। কাজে চিফ এক্সিকিউটিভ হিসাবে উনি যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং ইমিগ্রেশন অফিসারদেরকে যদি বলে 60 days নো প্রসেসিং গ্রিন কার্ড, দেন অবভিয়াসলি তারা হাত পা গুটায় বসে থাকবে। তার অর্থ এই না যে রাজনৈতিক আশ্রয় বন্ধ থাকবে, তার অর্থ এই না যে EB-5 বন্ধ থাকবে, তার অর্থ এই না যে E-2 বন্ধ থাকবে। Every single visa is moving forward. This is a purely নাজমুল ভাই, আরেকটা এডিশন আছে, আমেরিকান সিটিজেনদের স্পাউস এবং চিলড্রেনকেও গ্রিন কার্ড বন্ধ করতে করা হচ্ছে না। জি জি, এটা না, এটা হচ্ছে না। এইটা বেসিক্যালি হচ্ছে যারা অন্য উপায়ে পেয়েছে, তার মধ্যে হচ্ছে যে আপনি জানেন যে অনেকে ওই যে H-1B থেকে অনেকে গ্রিন কার্ড পায়, হ্যাঁ, তারপরে LS থেকে কনভার্ট করে অনেকে গ্রিন কার্ড পায়, আর যে মেজরিটি যে তারপরে জিবি ভিসাতে অনেকে গ্রিন কার্ড পাচ্ছে। যদিও বাংলাদেশে জিবি ভিসার কোটা শেষ হয়ে গেছে, কিন্তু এভরি সিঙ্গেল ইয়ারে 50,000 জিবি কিন্তু এখনো আমেরিকাতে ঢুকতেছে। হ্যাঁ, তারপরে আপনি মনে করেন যে ওই যে আরো যে গ্রিন কার্ডের যে ক্যাটাগরি গুলো আছে সেইগুলো সে, কিন্তু উনি যেটা এটা বাইরে রেখেছেন সেটা হচ্ছে যে ওই আমেরিকান যারা সিটিজেন, হ্যাঁ, তাদের চিলড্রেন এবং তাদের স্পাউস যারা আছে, হ্যাঁ, তাদেরকে উনি এটার বাইরে রেখেছেন। কাজে বেসিক্যালি এটা টার্গেট করা হয়েছে যে ফ্যামিলি বেসড ইমিগ্রেশন। ফ্যামিলি বেসড ইমিগ্রেশনে আমাদের ওই যে ভাই বোনের ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে টার্গেট করা হয়েছে। তারপরে H-1B থেকে অথবা L ভিসা থেকে যারা কনভার্ট করে আপনার গ্রিন কার্ড পাচ্ছে তাদেরকে সে মিন করতেছে। সো টোটালি যদি 26,000 টোটাল ঢুকে, আপনি যদি এগুলা বাদ দেন, তা আমার মনে হয় মেবি 5 or 6,000 visa under that category. Okay, so how many American job he is saving? Not even 10,000 in 2 months. Or whereas is going to be 6 million people unemployed because of this mismanagement by the government. Okay, জনাব নাজমুল আলম, so this is a pure political stand. আমি আমার বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে প্লিজ আপনারা এই ব্যাপারে মোটেই চিন্তিত হবেন না। Yes, there is a temporary pause. Like আমরা যেরকম এখন ঘরে ঢুকে বসে আছি just to save ourselves. So it is a temporary pause. একটা সাময়িক স্থগিতাদেশ। এতে কোনো আইনের পরিবর্তন হয়নি, এতে কারো কোনো ভিসা ক্যাটাগরি কোনো চেঞ্জ হবে না, এতে কেউ বঞ্চিত হবেন না। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন, it's going to be just fine, like other days, normal way. একটা প্রশ্ন করতে চাই আপনাকে। জি বলুন। প্রশ্নটা হচ্ছে যে এই যে উনি হোল্ড করলো 2 months 60 days, এর পরিপ্রেক্ষিতে এই যে ওয়েটিং লিস্ট যেটা ওই যে
পারিবারিক ভিসার যে অপেক্ষার যে তালিকা, এই তালিকা আরো কি পিছাবে না? না, এই তালিকা পিছাবে না তাহের ভাই। এই জন্য এটা পিছাবে না, আমি আপনাকে বলি, আগামীকালকে স্টেট ডিপার্টমেন্টের থেকে মে মাসের যে ভিসাগুলা, সেই ভিসাগুলা দেওয়ার জন্য তারা তাদের লিস্ট দিবে আগামী মাসে, and you will see that it is not going to be too behind. এপ্রিলের ভিসা বুলেটিন আসছে, মে মাসের ভিসা বুলেটিন অ্যাজ অফ টুমরো 24 তারিখ আগামীকালকে এটা প্রকাশ করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের সাথে লাইনে থাকেন, আপনাদের প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো আপনার কাছে যাব। আমি ডক্টর মাসুদুল হাসান আপনার কাছে আসব। এর আগে আমি মৌলানা ফারুকউদ্দিন সাহেব বসে আছেন, ওনার কাছ থেকে আমরা, আপনি জানেন যে কালকে থেকে রামাদান শুরু হচ্ছে। এই রামাদানে এইবার একটা বিশেষ অবস্থার মধ্যে আমরা আছি। বিকজ আমাদের যারা ভিউয়ার আছেন অনেকেই মুসলিম কমিউনিটির, এবং তারা কিভাবে তারাবি পড়বেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা পালন করবেন, এই বিষয়ে ইউ হ্যাভ এ 5 minutes টাইম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর ইসলাম হচ্ছে বিশ্বজনীন একটি ধর্ম। সর্বকালে, সর্বযুগে, সর্বপরিস্থিতিতে এই দিন পালনযোগ্য, অনায়াসে মানুষ এই দিনের উপরে চলতে পারে, সে ব্যবস্থা আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন শরীয়তের প্রতিটি সাউন্ডটা বন্ধ করেন। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন, এই যে মনে করুন রোজার ব্যাপারে বলা হয়েছে কোরআনে মাজিদে যে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। যারা অসুস্থ অথবা সফরে থাকে তাদের জন্য অন্য সময়। রোজাকে যদি কেউ অসুস্থতার কারণে রাখতে সক্ষম না হন এবং কেউ যদি ট্যুরে থাকেন, তাদের জন্য ভিন্ন সময় তারা রোজাটাকে কাজা করবে। আর যদি সুস্থ না হন তিনি, তাহলে তিনি ফিদিয়া দিবেন। এটা হলো আল্লাহ পাকের বিধান। এখন দেখুন, নামাজ যদি কেউ পড়তে না পারে জামাতের সাথে, তাহলে সে একাকী নামাজ পড়বে। হজ যদি কেউ করতে না পারে বার্ধক্যজনিত কারণে কিংবা অসুস্থতার কারণে, তিনি এটা বদলি করাবেন। অনুরূপ ভাবে যে ব্যক্তির জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন আর সেটি পালন করা সম্ভবপর নয়, যেমন হাতের কোনোই পর্যন্ত ধোয়া ফরজ, কোনো ব্যক্তির হাতই নাই, তাহলে তার মসলা কি, তার হাত ধোয়ার ফরজটা কোত্থেকে আসবে? অবশ্যই তার জন্য হাত ধোয়ার এই বিধানটা তার জন্য প্রযোজ্য নয় যার হাত নেই। এখন আসি আমরা মাহে রমজানের। এবছর অবশ্যই সারা পৃথিবী ব্যাপী এবছরের মাহে রমজান পালন ব্যতিক্রম ধর্মী, কারণ কোন মুসলমান তারা কেউ রমজানের সময় সাধারণত বাড়িতে তারাবি নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, তারা চায় মসজিদে যে নামাজ পড়তে। কিন্তু এই মহামারীর সময় যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিটি দেশে বলতে গেলে যে যেটাকে বলা হয় ঘরে আবদ্ধ থাকার ব্যাপারে আইসোলেশনের কথা বলা হয়েছে, এটি নির্ধারণ করা, এটা শরীয়ত সম্মত। শরীয়তে এক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নাই যে আমি মসজিদে যে যদি এটাকে বলা হয় দুরাবস্থার সময় যদি জামাতে তারাবি না পড়ি, বাড়িতে বসে যদি আমি তারাবি নামাজ পড়ি, এই দুরাবস্থার ভিতরে সোয়াবের কোনো ধরনের কোনো ঘাটতি হবে না। হ্যাঁ, আমাদের প্রত্যেকের ইচ্ছা হলো আমরা খতম তারাবি পড়তাম যদি এই দুরাবস্থার সৃষ্টি না হতো। আল্লাহ পাক আমাদের এই নিয়তের কারণে খতমে তারাবির সোয়াব আমাদেরকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা কানু মাআহুম হাবাসাহুমুল মারদ। তোমাদের হে মুজাহিদ বাহিনী, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাও, মদিনার কিছু মানুষ এমন আছে যে তারা সর্বদা তোমাদের সাথে থাকে, এই সওয়াব তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে পাও, তারা মদিনায় ঘরে ঘুমিয়ে এই সওয়াবের অধিকারী হবে। নবীজি বলেন তারা কারা? তারা হলো ওই সমস্ত মানুষ রোগের কারণে যাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে পারেনি, ওই মানুষগুলো তাদের নিয়ত ছিল যে তারা যদি সুস্থ থাকতো তাহলে এই জিহাদে অংশগ্রহণ করত। তো নবীজি বলেন যে অসুস্থতার কারণেও এই মানুষগুলো ঘরে আটকা আছে, তারা এখানে বসে তোমরা যারা জিহাদ করছো সুস্থ আছো, তোমাদের সমপরিমাণ সওয়াব সে জিহাদ না করে ঘরে বসে পাবে। নবীজির হাদিস, এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে আমরা যারা অনেক মুসলমান এরকম আছে, আমি দেখি তারা ফেসবুকে টেলিফোনে নামাজ পড়াতে চায়, এটা ইসলামের সাথে একটা তামাশা করা, ফুকাহা সালফে সালিহিনদের সাথে একটা ভিন্ন ধরনের আচরণ করা, মুসলিম উম্মার একটা স্বতঃসিদ্ধ সিস্টেমকে বিরুদ্ধাঙ্গুলি দেখানো। আমরা বলি যে এই অবস্থায় আমরা কেউ যেন এই ভার্চুয়াল নামাজের দিকে যেন না যাই, ভার্চুয়াল তারাবির দিকে যেন না যাই। যেহেতু বাহিরে যাওয়া আমাদের জন্য নিষেধ, আমরা ঘরে বসে রোজা রাখবো, আমাদের কাছে ক্যালেন্ডার আছে, সেহরি আমরা খাবো এবং একাকী আমরা নামাজ পড়বো।
ঘরে যদি আমার 4-5 জন থাকে পরিবারের সদস্য, এর ভিতর একজন আমরা নামাজের ইমামতি করতে পারি এবং তিনি সূরা তারাবি পড়বেন। অবশ্যই আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যদি 2 বার পড়া হয় তাহলে কিন্তু 20 রাকাত এখানে হয়ে যায়। আমরা মনে করি আমাদের মুসলমানদের আলাম তারা থেকে নিয়ে শুরু করে নাস পর্যন্ত সমস্ত মুসলমানদের মুখস্থ আছে এই 10টি সূরা। তো এভাবে কিন্তু আমরা এই রোজাটাকে উদযাপন করতে পারি। আমাদের মনের আমরা যেন কখনো, দেখুন একটি পয়েন্ট আছে যে তারাবির নামাজ পড়া জামাতের সাথে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদার পজিশন হলো ফরজ, ওয়াজিব, তারপরে কিন্তু শারীরিক সুস্থতা বিধান করার ফতোয়া হলো এই যে ফরজ, শারীরিক সুস্থতাকে লঙ্ঘিত করে এমন কোন কর্ম, এমন কোন অ্যাক্টিভিটি শরীয়তে হারাম সাব্যস্ত করেছে। সুতরাং আমরা এখন যে দুরবস্থা দেখতে পাচ্ছি, আমরা এখন শুনতে পাচ্ছি এটা যে আমরা ডাক্তার ভাইরা ভালো বলবেন যে এখন এটা তো এখন বলতেছে নাম্বার 2, যেটা নিউ ইয়র্কে যে কোভিড-19 এটা নাম্বার 2, ইতালিতে চলছে নাম্বার 3, আর চায়না যেটা হয়েছিল সেটা নাম্বার 1। এখন এটাও শুনতে পাচ্ছি যে এটা নাকি এয়ারবর্ন এই ভাইরাসের একে রূপান্তরিত হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে আরো বিপজ্জনক। এই অবস্থায় আমাদের গৃহ থেকে কখনোই বের হওয়া উচিত হবে না। মসজিদে তারাবির জন্য, ইফতারির জন্য আমরা যেখানে আসি এই অবস্থায় আমরা নামাজ ইন্ডিভিজুয়ালি আদায় করব। আল্লাহ পাক কালেকটিভলি নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব আমাদেরকে দিতেন, আমাদেরকে এই ইন্ডিভিজুয়াল নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ পাক সেই পূর্ণাঙ্গ সওয়াব দিবেন। আমি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। মাওলানা ফায়কুদ্দিন, আপনার কাছে প্রশ্ন আছে? জি, শিওর। সো আপনি যদি একটু মেহরবানি করে একটু সময় দেন তাহলে আপনার কাছে আমি আবার ফিরে আসবো প্রশ্ন নিয়ে। ইন দ্য মিনটাইম আমাদের সাথে যুক্ত হয়েছে ডক্টর ইমরুল কবির। উনি বলবেন আজকে যে রমজান মাসে আমরা শারীরিক যে আমরা সবাই তখন যেহেতু কোয়ারেন্টাইনে আছি বাসায়, শারীরিক আমাদের যে এক্সারসাইজ যেটা প্রতিদিনের কাজ এবং অত্যন্ত প্রয়োজন এই সময়ে, এই রমজানে আমরা কিভাবে এই এক্সারসাইজ করবো এই বিষয়ে ডক্টর ইমরুল কবির আমাদের পরামর্শ দেবেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে। আমরা যাচ্ছি ডক্টর মাসুদুল হাসান আপনার কাছে। ডক্টর মাসুদুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড মিউট করে আপনি সাউন্ডটা অন করেন প্লিজ। ডক্টর মাসুদ, আপনার সাউন্ড অন করেন, সাউন্ড মিউট করা আছে আপনার। আচ্ছা, যাই হোক, উনি ওনার কাছে আমরা যাচ্ছি পরে। আমার মনে হয় আমরা জাকির আপনার কাছ থেকে সংক্ষিপ্ত ব্রিফ যদি আমরা জানতে পারি যে হোয়াট ইজ দি লেটেস্ট। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক সবাইকে। লেটেস্ট আসলে আজকে একটু আগে around $484 billion এর একটা প্যাকেজ পাস হয়েছে from Congress that was passed from Senate on Tuesday। কালকে বা আজকের মধ্যে অথবা প্রেসিডেন্ট ট্রাম্প এটা সাইন করবেন। এর মধ্যে 320 বিলিয়ন আছে আপনার পিপিপি লোনের আন্ডারে, 60 বিলিয়ন আছে এসবিএ লোনের আন্ডারে। এই দুইটা হলো কি আপনার স্মল বিজনেস লোনদের বিজনেসদের জন্য যেটা। আর বাকি 75 মিলিয়ন আছে আপনার বিলিয়ন আছে আপনার টেস্টিং, 25 বিলিয়ন আছে 75 বিলিয়ন আছে আপনার হসপিটালের জন্য, আর 25 বিলিয়ন আছে টেস্টিং এর জন্য। So this is a very important program that was passed because আগে যে পিপিপি লোনের জন্য অ্যারাউন্ড $350 বিলিয়ন ছিল, ওটা শেষ হয়ে গেছিল পিপিপি লোন এবং এসবি এর জন্য, যার জন্য মানুষজন কমপ্লেইন করছে, যাদের সাথে রিলেশনশিপ ভালো ব্যাংকদের বা বড় বড় কোম্পানি, মানে সাইজেবল স্মল থেকে মিডিয়াম সাইজের কোম্পানিগুলো বেশি পাইছে। সো এখন যে অ্যামাউন্ট গুলো পাস করা হয়েছে, আপনারা যারা বিজনেস ওনার আছেন, পিপিপি লোন হলে আপনার পেচেক্স প্রোটেকশন লোন, ঠিক আছে, এটা যারা ক্লেম করেন না এটা ডেফিনেটলি ক্লেম করা উচিত। এসবিএ লোন যারা এসবিএ লোন ফর ইআইডিএল, যেটা হলো ইকোনমিক ডিজাস্টার লোন, যারা করেন এটা করা উচিত। আর যারা করছেন এবং যারা টাকা পান নাই, হোপফুলি এখানে এই প্যাকেজটার আন্ডারে ইনশাআল্লাহ আপনারা টাকাটা পাবেন। এটা হলো একটা। দ্বিতীয় আপডেট আমি দিতে পারি যেটা হলো আপনার যে স্টেটস, অনেকগুলো স্টেটস এবং গভর্নর ওরা তো মানে ব্যাংক্রাপসির ভার্জে চলে গেছে। ওরা ফেডারেল গভর্নমেন্টকে বলছে আপনারা টাকা দেন আর আমাদের চলার জন্য and so on and so forth. So this is something we will see how what happens in the next couple of days, right? Third, unemployment claim issue গুলো আপনারা সবাই জানেন। এখন লোকজন অনেক সমস্যা আছে, মানে ক্লেম করতেছেন 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছে এখনো টাকা পান নাই, বাট ওরা রেসপন্স করার চেষ্টা করতেছে, কল ব্যাক করার চেষ্টা করতেছে। আর স্টিমুলার চেক নিয়েও সেম থিং, যারা এই যে 1200, 2400 আর 500 বাচ্চাদের জন্য যেটা,
এই যারা টাকাগুলো দিচ্ছে লোকজনকে, যারা কিছু কিছু বাউন্স ব্যাক হইতেছে, মানুষজন আইআরএস এ কল দিচ্ছে। আমি যেটা বলবো সবাইকে যে আপনার পেশেন্ট থাকেন, যারা 2018 এর বা 2019 এর ট্যাক্স রিটার্ন করছে, আপনার চেক কিন্তু হারাবে না, আলটিমেটলি আপনার চেক টাকাটা পাবেন। স্ট্যাটাসটা আপনি irs.gov এ গিয়ে চেক করতে পারবেন। And lastly, I would say just think positive for everything that is happening around. থ্যাংক ইউ সো মাচ জাকির। আপনার অনেক প্রশ্ন আছে, আমি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতেছি। আমি ডক্টর মাসুদুল হাসান আপনার কাছে যাচ্ছি। হোয়াট ইজ দ্য লেটেস্ট আপডেট? লেটেস্ট, আসসালামু আলাইকুম তাহির ভাই। জি, লেটেস্ট আপডেট আপনি যেটা আমি বলবো যে আমাদের যে করোনা ভাইরাসের যে মৃত্যুর সংখ্যাটা জি, এখন কিন্তু আরো বেড়ে যাবে। প্যান্ডামিকে এটাই হয়, মৃত্যুর সংখ্যাটা যত উপর থেকে কেস কমে আসবে তত প্যান্ডামিকের ডেথ সংখ্যাটা বেড়ে যাবে। কিন্তু এই ব্যাপারে গতকাল থেকে একটু উল্টা হচ্ছে, যে কেস ইনফেক্টেড পার্সনের রেট বেড়ে যাচ্ছে, হসপিটাল অ্যাডমিশনটা ঠিকই কমেছে কিন্তু ডেথ রেটটাও বেড়ে যাচ্ছে। এখন এখানে প্রশ্ন আছে যে কতজন লোক আমরা আক্রান্ত হয়েছি এবং আছি। যারা আমরা আক্রান্ত হয়েছি, আমার মনে হয় যদি কমপ্লিট টেস্ট করা হয়, যেটা এখনো কোনো সাইন সিমটমস নাই, কোনো জ্বর নাই, যেটা হুয়ান থেকে গতকালকে বলতেছে ওরা যে জ্বর না থাকলেও সেই লোকটা ক্যারিয়ার হতে পারে যদি কোনোদিন সে ক্যারিয়ারের সংস্পর্শে এসে থাকে। সেই জন্য আমাদের স্ক্রিনিং করতে হবে সবাইকে স্ক্রিনিং না করলে ব্যাপারটি এটা হবে, যেহেতু এটা মিউটেটেড ভাইরাস, এই ভাইরাসটি যদি আমার মনে করেন হয় নাই বা আপনার হয় নাই, আমরা মনে করতে পারি যে আমরা তো 20 দিন 21 দিন আমরা ঘরের ভিতর ছিলাম, আমরা তো ক্যারিয়ার না। কিন্তু আপনি কেন আক্রান্ত হয়নি? যেহেতু আপনার ইমিউনিটি পাওয়ারটা বেশি ছিল। এমন সময় আসতে পারে যে আপনি যারা আক্রান্ত হচ্ছে তাদের ভাইরাসটা যদি মিউটেটেড, মানে ট্রিপল মিউটেটেড হয়, তখন যদি আপনাকে আক্রান্ত করে আপনি কিন্তু আক্রান্ত হবেন। সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম এরা যে বলতেছে যে ফলে আসবে, যে ইয়াতে আসবে, উইন্টারে আসবে, কথাটা কিন্তু ধ্রুবতারার মতো সত্যি। কারণ এই ভাইরাসটি যদি কমপ্লিটলি ইরাডিকেট না হয়, আমি এর আগেও বলেছি যে 0 ডেথ রেট এবং 0 আপনার টেস্ট নেগেটিভ, হসপিটাল অ্যাডমিশন 0, যখন 3টা 0 একসঙ্গে হবে তখন আপনি মনে করতে পারেন যে আমাদের আমেরিকা এখন কমপ্লিটলি মুক্ত। কিন্তু আপনি যদি ফ্লাইট খুলে দেন বা আসেন অন্য দেশ থেকে যদি আসে, আবার কিন্তু মিউটেশন শুরু হয়ে যাবে। সুতরাং হোল ওয়ার্ল্ডে যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে এই ভাইরাস কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং আমরা বলতেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে যে গরম আসলে পরে ভাইরাস আমরা কম হবে। এক কথায় 50% তার ওয়ার্ড ইজ কারেক্ট, কারণ গরম আসলে পরে এই ভাইরাসটি থাকতে পারবে না বাইরে জীবিত অবস্থায় যখন একটা লোক কাশি দিবে। কিন্তু যে আক্রান্ত হয়েছে তার ভিতরটা কিন্তু ভাইরাস থাকবেই, মিউটেশন হচ্ছে। সে যদি আরেকটা নর্মাল পার্সনের কাছে যায় সেও কিন্তু আক্রান্ত হবে। সুতরাং চলতেই থাকবে। আলটিমেটলি ভাইরাস কতক্ষণ পর্যন্ত দুর্বল না হয়ে আসতেছে। সুতরাং আমাদেরকে, আমরা বলতেছি মে মাসে, জুন মাসে, এটা তো জুন মাসে আমি আগেই বলেছিলাম মে 31 তারিখের আগে কোনোদিনই নিউ ইয়র্কে স্টেপ বাই স্টেপ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রেটটা কমে না আসে। আজকেও ডক্টর ফাউসি সেই কথা বলেছে, কুমো বলেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে যে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির সম্বন্ধে আমি কিন্তু বলতে পারছি না। তবে একটা প্রশ্ন আছে এখানে, নিউ জার্সিতে যখন হয়তো মনে করেন যে 0 হয়ে গেল বা কমে গেল, তখন অন্যান্য স্টেট গুলা কিন্তু আবার বেড়ে যাবে। ওই স্টেট থেকে যদি আবার নিউ ইয়র্কের দিকে আসে এবং আমরা যদি মিক্সিং করি বা আমরা যদি মাস্ক বা গ্লাভস ইউজ না করি, আমরা কিন্তু আবার আক্রান্ত হব। সুতরাং এটা হচ্ছে, ইটস নট এ ন্যাচারাল ভাইরাস, ইট ইজ এ হিউম্যান মেড ভাইরাস, ভেরি টাচি এবং অসম্ভব ধরনের এটা ছোঁয়াচে। এটা ছোঁয়াচেটা কিভাবে আসে? অনেকে বলতেছেন বাতাসে, নো, বাতাসে এটা নাই, এটা ড্রপলেট ইনফেকশন। অনেকে বলবে 6 ফুট দূরত্ব আমি মেনটেন করতেছি, আমি দাঁড়াচ্ছি, কিন্তু কেউই বাইরের বাজারগুলোতে 6 ফুট দূরত্ব মেনটেন করছেন না। 6 ফুট দূরত্বে একটা লোক যদি কাশি দেয়, ওইটা কিন্তু 12 থেকে 13 ফুট দূরে যায় পরে ড্রপলেটটা। এই 12 থেকে 13 ফুটের মধ্যে যদি আপনার গায়ে বা কোথাও যদি এটা পড়ে এবং আপনি যদি ওটা হাতে লাগে আপনার নাকের কাছে নেন, আপনি কিন্তু ইনফেক্টেড হবেন। এই কথাটা আমি বারবারই বলে আসতেছি যে 6 ফুট দূরত্ব না, 13 থেকে 14 ফুট দূরত্ব।
এবং এটা বাতাসে যখন একটা লোক কাশি দিবে, সে যদি করোনা ভাইরাস পজিটিভ হয়, এটা 2 থেকে 3 মিনিট থাকে, তারপরে যা ড্রপ হয়। এবং যে পরিস্থিতি, যে কাগজের উপরে বা ইয়ের উপরে এটা ডাটা আমি পাঠিয়েছি আপনাকে, আপনি জানেন যে সবচেয়ে যেখানে যেখানে টাচ করবেন, টাচ করলেই এটা হতে পারে। এটা গেল একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে, এখন যে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি আজকে থেকে, নিউ ইয়র্কের এলমাস হাসপাতালে গতকাল থেকে শুরু হয়েছে নিউ ট্রিটমেন্ট। আগে কিন্তু বলা হচ্ছিল যে করোনা ভাইরাসের পেশেন্ট ভালো হলে পরে তার ব্লাডটা নিয়ে প্লাজমা ইয়া করবে, কি বলে, দিবে একটা অসুস্থ রোগীকে যে আপনি ভেন্টিলেটরে আছে। কিন্তু তখন দেখা গেল তার হেমোগ্লোবিনটা খুব উইক, তার হেমোগ্লোবিনে যে কাজটা সেটা করতে পারতেছে না। সেই জন্য গতকাল থেকে এলমাস হাসপাতাল, নিউ ইয়র্কের সব হাসপাতালগুলোতে প্রত্যেকের ব্লাড নেওয়ার ভিড় পড়ে গেছে। ডাক্তার থেকে নার্স থেকে আরম্ভ করে সবাই ব্লাড, যার ব্লাডটা ভালো, যে অসুস্থ না, তার প্লাজমাটা নিলে, এবং তার হিমোগ্লোবিনের ক্ষমতাটা অনেক বেশি যে একটা অসুস্থ রোগীর থেকে, সুতরাং এই হিমোগ্লোবিনটা দিয়ে কাজ করা হচ্ছে। এবং এখন সবাই বলতেছে ভেন্টিলেটরের দরকার নাই। কেন ভেন্টিলেটরের দরকার নাই? এটা কিন্তু আজকে 1 মাস ট্রিটমেন্ট করার পরে নিউ ইয়র্কের ডক্টররা সারা পৃথিবীর মধ্যে যারা এমার্জেন্সিতে কাজ করেন, তারা কিন্তু মানে এটা সবচেয়ে ভালো বলতে পারবেন। আমাদের ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশনের একজন ডাক্তার আছেন, যে বাঙালি ডাক্তার, যে নাকি, যার নাম হচ্ছে ডক্টর ফরিদুর রেজা লুলু। সে হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র, আমাদের ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশনের, এবং মেডিকেল কলেজে, বরিশাল মেডিকেল কলেজে ফার্স্ট হয়েছিল। অ্যান্ড হি ইজ দ্য চিফ অফ আইসিইউ ইন কুইন্স হসপিটাল অ্যান্ড অলসো দ্য চিফ পালমোনোলজিস্ট। এবং সে যেভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে, আমি মনে করি যে কোনো আমেরিকান ডক্টর থেকে সে নিচু পর্যায়ে না। এবং হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট এমার্জেন্সি ফিজিশিয়ান ইন ইউনাইটেড স্টেটস, পার্টিকুলারলি ইন নিউ ইয়র্ক। তাকে হাজার হাজার টেলিফোন তার কাছে যায়, তার কাছে টেলিফোন করে সে প্রচুর সাহায্য করতেছে। এবং তার মতে, এখনকার মতে, যে কেন ভেন্টিলেটরে এত লোকগুলা মারা গেল, কারণ আমরা জানতাম না। আমরা 80% যখন স্যাচুরেশন থাকতো, 90 to 95 নর্মাল, আনলি আমরা ভেন্টিলেটরে ঢুকাই দিতাম। তখন আমেরিকান ডাক্তাররা, নিউ ইয়র্কের ডক্টর দেখলো এমার্জেন্সিতে 5টা ভেন্টিলেটরের মধ্যে 4টা ভেন্টিলেটর পেশেন্ট মরে যাচ্ছে, একটা বেঁচে আসতেছে। তখন ব্যাপারটা দেখলো কি, আরে এটা কি হচ্ছে, এটা ঘটনা কি? তখন একটা দেখা গেল যে যে হেঁটে আসতেছে অ্যাম্বুলেন্স থেকে নেমে, তার অক্সিজেন স্যাচুরেশন 50%। হাউ ইট ইজ পসিবল যে সে হেঁটে আসতেছে? তখন ডাক্তাররা চিন্তা করলো, তাকে প্রন পজিশনে উল্টায় তাকে অক্সিজেন দেওয়া শুরু করলো। এবং তখন দেখা গেল যে রোগীগুলা কিন্তু বেঁচে যাচ্ছে। এবং এখন সেই জন্য আপনি দেখেন ভেন্টিলেটর গুলা প্রচুর এখন খালি হয়ে গেছে। এখন কিন্তু হাসপাতালের বেড খালি হয়ে গেছে। এখন কিন্তু ডাক্তাররা যদি শ্বাসকষ্ট নিয়ে সঙ্গে সঙ্গে যদি এমার্জেন্সিতে যায় এবং তার 50 to 60% থাকে, সে কিন্তু মরবে না, কিন্তু তাকে যেতে হবে হাসপাতালে। শ্বাসকষ্ট যদি হয়, সে কখনো বাসায় বসে থাকবে না, তাকে যেতে হবে। আর যদি শ্বাসকষ্ট না থাকে, মনে করেন যে অল্প অল্প সর্দি আছে, জ্বর আছে, ডাক্তারের কাছে আমি যাব না বা ডাক্তারকে টেলিফোন করব না। আমি মনে করি যার নাকি জ্বর হচ্ছে বা তার একটু কাশি আছে, নাও নাই, অন্যরকম লাগছে বা গলা ব্যথা করছে, সঙ্গে সঙ্গে সে তার পার্সোনাল ফিজিশিয়ানকে টেলিফোন করবে, তার কাছ থেকে বলে সে চিকিৎসা নেবে। এবং চিকিৎসার জন্য গড়িমসি না হয়, এরকম করে অনেক বাংলাদেশি কিন্তু মারা গিয়েছেন এবং অনেক আমেরিকানও মারা গিয়েছে। যখন শেষ মুহূর্তে শ্বাসকষ্ট হয়, তখন হাসপাতালে যাচ্ছে, তখন হাসপাতালে যায় কিন্তু কারো কোনো উপায় থাকে না, তখন তাকে সেভ করা। সুতরাং আমার রিকোয়েস্ট হবে, আপনাদের যখন শ্বাসকষ্ট হবে 911 কল করে আপনারা হাসপাতালে যাবেন। আর হাসপাতালে যদি যে ওখানে ডাক্তাররা কিন্তু এখন, I should tell the Newark emergency doctor now are the best to treat coronavirus. আমার মনে হয় আপনার বাংলাদেশি ডক্টর কিন্তু এই ডাক্তার সাহেব, ডক্টর আমার একটা কোশ্চেন ছিল। ওকে মাসুদ সাহেব, আপনি একটু 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 কি প্রশ্ন আপনার, জাকির সাহেব? ডাক্তার, আমার একটা কোশ্চেন ছিল। আমি মানে কোভিড পজিটিভ এবং রিকভারিং, আমার এখন অলরেডি হয়ে গেছে মনে করেন যে 25 ডেজ 26 ডেজ। আমাদের মতো যারা যারা রিকভারিং কোভিড পেশেন্ট, তাদের কবে তারা মানুষের কাছে ঘোরাফেরা করা ঠিক আছে বা এই সম্বন্ধে কিছু বলতে পারবেন? কারণ অনেক লোক তো অলরেডি, সিডিসি তো বলতেছে 2 সপ্তাহ। এরপরে কি আপনাদের কি ধারণা? বা আমি আপনাকে বলবো, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর কোভিড যারা সার্ভাইভ করে আসছেন। আপনি কোভিড যেদিন থেকে ভালো হয়েছে, উইদিন 21 ডেজ তো বাসার ভিতরে থাকবেনই, বের হবেন না। আফটার 21 ডেজ ইউ শুড গো ফর ইউর টেস্ট। ইফ টেস্ট ইজ নেগেটিভ, ইউ শুড গো আফটার 15 ডেজ again. Then if it is negative, then you are free. But আপনাকে চিন্তা করতে হবে, আপনি কোনো কোভিড পেশেন্টের কাছে কিন্তু আবার যাবেন না,
কারণ আপনার অ্যান্টিবডি ফর্মটা আছে, আপনি কিন্তু মিউটেটেড ভাইরাস আপনাকে অ্যাটাক করেছিল, কিন্তু এখন যদি আপনি অন্য কোনো কোভিড পেশেন্টের কাছে যান এবং তার মিউটেটেড ভাইরাস যদি আপনার মিউটেশন ভাইরাস থেকে অন্যরকম এবং সে যদি আপনার কাছে আসে এবং আপনি কিন্তু দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন। সুতরাং আপনাকে সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে আফটার টেস্টিং এন্ড বিফোর টেস্টিং। থ্যাংক ইউ ডক্টর হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় জাকির আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের বেশ কিছু প্রশ্ন এসে গেছে, আমরা প্রশ্নের মধ্যে যাব। এর আগে ইমরুল, আপনাকে সর্বশেষ আপনাকে শেষে রাখবো, আপনার কারণ অনেকে বসে আছে আপনার থেরাপি দেখার জন্য। আমি মৌলানা ফায়াকুদ্দিন সাহেব, আপনাকে একজন প্রশ্ন করেছেন যে একটি ইসলামিক প্রশ্ন, সেটা হচ্ছে ছেলে এবং ওকে জামাত ছাড়া বাবা মেয়ে কি এক সারিতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে? জি, অবশ্যই পারবে। সেটি হচ্ছে মেয়ে দাঁড়াবে হলো পিছনের কাতারে, বাপের পাশে নয়, পিছনের কাতারে সে দাঁড়াবে, এভাবে নামাজ দাঁড়াবে। প্রথমে হলো ইমাম, তারপরে হলো পুরুষ, এরপরে হলো যে শিশু বাচ্চা ছেলে, তারপরে মহিলারা দাঁড়াবে, এভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আমাদের নাজমুল আলম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি তাহির ভাই। আপনার দুই একটা প্রশ্ন আছে, এরপর আমি জাকিরের কাছে যাবো। জাকিরের অনেকগুলো প্রশ্ন আছে। আপনার প্রশ্ন হচ্ছে যে আমার একজন বন্ধুর অ্যাসাইলাম কেস পেন্ডিং রক্ত আছে এবং ওয়ার্ক পারমিট ও পেন্ডিং আছে, বর্তমানে সে কোনো কাজ করছে না, তবে ওনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে। 2019-এর ট্যাক্স ফাইল করা হচ্ছে, 12 টাকা সহ বাচ্চাদের 5 টাকা পেয়েছেন, 1200 হবে 1200 সহ বাচ্চাদের 500 টাকা পেয়েছেন। আমার প্রশ্ন, এই অবস্থায় তিনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন অথবা অন্য কোনো বেনিফিট পাবেন? ওইটা বুঝতে জাকির বলতে পারবে। আমিও বলতে পারি এটা, কারণ এটার সাথে অ্যাসাইলামের প্রশ্ন জড়িত আছে। তো সেটা হচ্ছে কি, যেহেতু উনার অ্যাসাইলাম আছে, উনার লিগ্যাল সোশ্যাল সিকিউরিটি আছে এবং সেই সাথে হি ইজ লিগ্যাল টু ওয়ার্ক, হি ক্যান গেট এনি বেনিফিট লাইক এনি আমেরিকান সিটিজেন। ওকে, আরেকজন বলেছেন, ইজ ইমিগ্রেশন ল সাবজেক্ট টু ব্রিংিং ফস্টার চিলড্রেন? আমি জানি না ওটার উত্তর, মানে না, ফস্টার চিলড্রেন না, তো অ্যাডপ্টেড চিলড্রেন আনা যায়। আর ফস্টার চিলড্রেন যেটা, এটা অ্যাকচুয়ালি আমেরিকার ইনসাইডে, এটা ইনসাইড। ফস্টারটা হচ্ছে যে টেম্পোরারিলি বাচ্চাদেরকে দেওয়া হয়, যখন তাদের বাপ মারা তাদেরকে যত্ন করতে না পারে তখন তাদেরকে ফস্টার কেয়ারে পাঠানো হয়। ফস্টার কেয়ারে যাওয়ার পরে অনেক সময় অনেক বাবা মা অথবা কোম্পানির তরফের থেকে এই বাচ্চাদেরকে আবার যদি তাদের অ্যাডপশনের এইজ থাকে, অ্যাডপশনে দেওয়া হয়। অ্যাডপশনটা হচ্ছে লাইক ইউ টেকিং দ্য চাইল্ড অ্যাজ ইউর ওন চাইল্ড, মানে যখনই অ্যাডপশনটা লিগালি কমপ্লিট হবে, ওই বাচ্চাটা ওই পরিবারের একটা বাচ্চা হিসেবে তখন মানে গণিত হবে এবং সে তার সমস্ত লিগাল রাইটস গুলো পাবে লাইক আদার চিলড্রেন। ওকে, আপনার জান্নাতুন নূর শান্তিনী জানতে চাচ্ছেন, মাই মাদার গট ইমিগ্রেশন ভিসা and it will get expire on May 20th, 2020. There is no flight available in between this time. We tried to call US Embassy of Bangladesh but no response. Please advise what can I do? ওয়েল, এটা যদি হয়, আমেরিকান এমবাসি এই মুহূর্তে আপনার সবকিছু তো সাসপেন্ড করে রেখেছে। আমার মনে হয় তাদের সাথে বেস্ট ওয়েতে কমিউনিকেট হচ্ছে যে ইমেল পাঠানো এবং মেক শিওর যেন ইমেলের কপিগুলো তারা রেখে দেয়। এরপরে যখন এমবাসি তাদের মোস্টলি ইমেলের জবাব ওরা দিচ্ছে, কাজে আমার মনে হয় আই থিঙ্ক ইজ দ্য বেস্ট থিং টু সেন্ড দেম এন ইমেল এন্ড সি। এটা একটু রিপিটেড হইতে হবে, জাস্ট ডোন্ট ওয়েট ফর ওয়ান, জাস্ট একটা পাঠান, দেখেন 2 দিনে যদি জবাব না আসে আরেকটা পাঠান, ওটাকে কপি করে অথবা ওইটাকে আবার ফরওয়ার্ডিং করে। সো কিপ এ পেপার ট্রেল এবং হোপফুলি উনি আসতে পারবে, ওনার এটা ক্যান্সেল হবে না। আর আপনি যদি পেপার ট্রেলটা, এই যে আপনি যে তাদের সাথে কমিউনিকেট করেছেন, এইটা আপনার একটা রিজন হয়ে দাঁড়াবে, দে হ্যাভ টু এক্সটেন্ড ইট। বাট প্লিজ বাই অল মিনস ওদের সাথে আপনি ইন্টারনেটে, হুইচ ইজ লাইক বাই email or whatever the way you put the inquiry, you put your question, keep on track and that will get to it. আপনাকে শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে অনেকেরই এই প্রশ্ন আছে যে যারা এই দেশে এসেছেন লিগ্যাল ভিসায় এবং তাদের ভিসা হয়তো 6 মাসের এন্ট্রি ভিসা আছে, কিন্তু তাদের ভিসার মেয়াদ এক্সপায়ার করবে হয়তো আরো 1 সপ্তাহ পরে বা 5 দিন পরে, কিন্তু ওনারা কোনো ফ্লাইট পাচ্ছেন না ফিরে যাওয়ার জন্য। এই অবস্থায় ওনাদের কি করতে হবে? এইটা one or two, একটা হইতেছে they can take a chance, and সেটা হচ্ছে আমি এটা সাজেস্ট করি না, they can take a chance that a certain time, আর যেহেতু COVID-19 এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত ফ্লাইট ক্যান্সেলেশন, বাট ইমিগ্রেশন যেটা চায় that you show your honesty and sincerity, they try to actually book a flight or something.
ওই ধরনের যদি কিছু থাকে ডিনাইড হয় ওই কাগজগুলো তারা রাখতে পারে, দ্যাটস ওয়ান। আর টু যেটা করতে পারে, একটু পয়সা যদিও খরচ হয়, ইমিগ্রেশন কিন্তু অন দ্য ব্যাক অফিস ওরা খোলা আছে, সেইখানে তারা ওই যে I-539 যেটা হচ্ছে যে এক্সটেন্ড টু আপনার নন ইমিগ্রেন্ট ভিসা, ওই ফর্মটা ফিল আউট করে ওনারা পাঠাতে পারে। এই জন্যই পাঠাইতে পারে, তাহলে লিগালি তাদেরকে অ্যানাদার 6 মান্থ দেওয়া হবে। ওকে, আর আরেকটা লাস্ট কোয়েশ্চন, আমি এখন অ্যাসাইলাম কেসে উইন করেছি, আমার গ্রিন কার্ড অ্যাপ্লাই করার সময় হয়েছে, এখন আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, আপনার যদি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করার সময় হয়ে থাকে আপনি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন, তবে মানে অ্যাসপেক্ট সাম ডিলেটা এই সেন্সে বলতেছি যে ওরা হয়তো একটু সময় নিবে, বাট আপনার পোস্টাল, DHL, তারপরে FedEx, এভরিথিং ওয়ার্কিং অ্যাজ ওয়েল এজ দ্য ইমিগ্রেশন ওয়ার্কিং। আর আমি একটা আপডেট দিতে চাই তাহের ভাই আপনাকে অ্যাবাউট দ্য ইমিগ্রেশন ইন নিউ ইয়র্ক এরিয়া। আমরা যাব। জি জি, দ্য নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোর্ট গুলো, যে আগে যে হিয়ারিং গুলো ছিল, ওই নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোর্টের হিয়ারিং গুলো আগামী মে মাসের 15 পর্যন্ত ওরা স্থগিত ঘোষণা করেছে। হ্যাঁ, এটা হচ্ছে দ্য ইমিগ্রেশন কোর্ট। আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেমন গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট রিনিউয়াল এন্ড অল আদার থিংস, যেটা 26 ফেডারেল প্লাজাতে আমরা করি অথবা লং আইল্যান্ডে অথবা অন্যান্য ইমিগ্রেশন অফিসে, এটা আগামী মে মাসের 3 তারিখ পর্যন্ত বন্ধ আছে। ওরা আশা করতেছে যে 4 তারিখে ওরা অফিস ওপেন করবে, কিন্তু এটা আবার ডিলে হতেও পারে অ্যানাদার 2 উইকস। কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইটসেলফ ইজ ক্লোজ ডাউন ইন নিউ ইয়র্ক এরিয়া আনটিল May 3rd। মে 3 তারিখ পর্যন্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বন্ধ আছে। আর ইমিগ্রেশন কোর্ট মে মাসের 15 তারিখ পর্যন্ত বন্ধ আছে। এটা হচ্ছে পার্সন টু পার্সনের জন্য। আচ্ছা, কিন্তু ওদের ইনসাইডের যে ওয়ার্ক গুলো ওগুলা চালু আছে। আপনাদের যদি কোনো কিছু করতে হয়, ইমেল অ্যাড্রেস থাকে অথবা লেটার যদি মেইল করতে হয়, ইনকোয়ারি যদি করতে হয়, ওগুলা আপনারা লেটার পাঠিয়ে ইনকোয়ারি করতে পারবেন। ওদের হয়তো পুরো অফিসের স্টাফ নাই, কিন্তু ওদের লোক আছে। সো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এন্ড দ্য কোর্টস আর ওপেন, বাট দে আর নট ওপেন টু দ্য পাবলিক। থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল আলম, আপনাকে ধন্যবাদ। আপনাকে ফায়াকুদ্দিন, আপনার চলে যেতে হবে, আপনার সময় কম, 2 মিনিটস আছে। আপনি যেহেতু 2 মিনিটের মধ্যে, আপনি যদি কালকে থেকে রমজান শুরু হচ্ছে, আপনার কোনো যদি পরামর্শ থাকে সবার প্রতি 2 মিনিটে আপনি করতে পারেন। জি, এক নম্বর হচ্ছে এই যে এই সিয়াম সাধনার এই মাসটি আমরা বছরে একবার পাই, কাজে এটাকে কিভাবে ঘরে বসে ব্যক্তিগতভাবে আমরা পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারি সের জন্য চেষ্টা করা। এটার জন্য কাজ হচ্ছে এই 1 নম্বর, যে আমরা ওয়াক্ত মতো নামাজ আদায় করব। আমরা তারাবির নামাজ নিজেরা ঘরে বসে আদায় করব। সূরা তারাবি যথেষ্ট আমাদের জন্য। আর সেহরি ইফতার এটাকে ঠিকভাবে আমরা করব। আমরা অনেকে ডায়েট কন্ট্রোল করতে যে সেহরি খাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিষেধ করেছেন। বলছেন যে আহলে কিতাব এবং মুসলমান এই দুইয়ের রোজার পার্থক্য হচ্ছে এই, তারা সেহরি গ্রহণ করে না আর আমার উম্মাত সেহরি গ্রহণ করে। সুতরাং আমরা সেহরি গ্রহণ করব এবং ফজরের পরে আমরা চাইবো একটু কোরআনে মাজিদ তেলাওয়াত করতে। যখনই আমার সময় হয় এই মাসে কোরআনে মাজিদের তেলাওয়াতের সাথে আমাকে সম্পৃক্ত থাকতে হবে, কারণ কোরআনটি হচ্ছে মানে রমজান মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস। আর এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিন রাখছেন, রাতও রাখছেন লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বিশেষ দয়া করেছেন, যে তিনি কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ পাকের মর্যাদাকে অনেক উন্নত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য বলছেন, ওই উম্মত আমার দরকার নেই যে মাহে রমজান এলো কিন্তু আল্লাহর নৈকট্যশীল বান্দা সে হতে পারলো না, নিজের গুনাহকে সে মাফ করতে পারলো না। এজন্য আমরা আমাদের প্রত্যেকটা সময় মতো কাজ করবো, যেহেতু বাইরের কোনো কাজ নেই। আমি মনে করি ইন্ডিভিজুয়ালি রমজানের কাজগুলোকে আমরা এবার, আমরা যারা নিউ ইয়র্কে আছি বিশেষ করে, আমরা যথার্থভাবে কিন্তু আমরা সুচারুরূপে পালন করব। থ্যাংক ইউ জনাব মাওলানা ফায়াকুদ্দিন, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জাকির, আপনার অনেক প্রশ্ন আছে, আপনাকে শেষে নিয়ে আসবো, সব প্রশ্ন আপনি উত্তর দিবেন। আমি ইমরুলের কাছে যাচ্ছি। ইমরুল, আপনি রমজান কালকে থেকে শুরু হচ্ছে, রমজানে অনেকেরই ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন, সবাই বাসার মধ্যে আছে, হোয়াট ইজ ইওর সাজেশন? থ্যাংক ইউ তাহের ভাই, আমাদের সব দর্শকদেরকে রমজান মোবারক। এবং আজকে আমি কিছু টিপস দেব আপনাদের, যেন আপনারা হেলদি ভাবে সাকসেসফুলি রোজার মাসটায় রোজা রাখতে পারেন। প্রথম টিপটা হচ্ছে যে স্টে হাইড্রেটেড, তার মানে হচ্ছে পানি পান করা। তো রাতের সময়টায়, যেহেতু আমাদের রাতের সময়টা থাকে শুধু পানি পান করার জন্য, তো অল্প অল্প করে রাতের সময়টা যেন আপনার পর্যাপ্ত পরিমাণ পানি খান, যেন আপনার দিনের বেলা থার্স্টি ফিল না করেন। আর আরেকটা হচ্ছে যে অনেক সময় অনেকে সেহরির সময় কফি বা চা পান করে, তো কফি আর চা পান করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ডিহাইড্রেশন তৈরি হয়। তো ওই সময়টা কফি বা চা অ্যাভয়েড করেন। কফি বা চা আপনি পান করতে পারেন ইফতারের সময়, কিন্তু সেহরির সময়টা ওইটা অ্যাভয়েড করবেন।
আর দ্বিতীয় টিপসটা হচ্ছে অফকোর্স যে হেলদি খাবার খাওয়া, যেখানে প্রোটিন বেশি থাকে, হেলদি ফ্যাট যেরকম নাটস, অলিভ অয়েল, এ ধরনের খাবার, তারপর বিভিন্ন ধরনের ফ্রুটস, হোল গ্রেইনস, এগুলো বেশি করে খাবেন এবং বিভিন্ন ধরনের হেলদি খাবার খাবেন। আর পরে হচ্ছে পোর্শনটা একটু খেয়াল রাখবেন, কারণ অনেকে যেটা করে সেটা হচ্ছে যে ইফতারের সময় প্রচুর খাবার খায়। আমাদের শরীর কিন্তু 20 মিনিট পরে রেজিস্টার করে বা বুঝতে পারে যে আমরা কতটুকু খাওয়া অ্যাকচুয়ালি আমাদের উচিত ছিল, বা পেট ভরে যাওয়ার যে ফিলিংসটা আমাদের আসে। তো এই জন্য আপনারা পরিমাণ মতো খাবেন, এমন না যে একসাথে আপনাকে অনেক পোর্শন খেতে হবে। তো পোর্শনটা মেপে খাবেন যতটুকু আপনার প্রয়োজন ওই সময়। প্রয়োজন হলে অল্প অল্প করে আপনি অন্য সময়টাও খাবেন, আপনি ইফতারের পরে পরে ডিনারের সময়টা খেলেন, কিন্তু বেশি করে একবারে খাবেন না। আরেকটা হচ্ছে যে কিপ মুভিং, শরীর নাড়াচাড়ার মধ্যে রাখবেন, যেহেতু রোজার সময় সকালে ব্যায়াম করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু ব্যায়াম করলে আমরা ঘামাই এবং আমাদের পিপাসা লাগতে পারে এবং এটা আমাদের শরীরের জন্য খারাপ হতে পারে। তো সেই জন্য খুব ভালো একটা সময় হচ্ছে যে ইফতারের পরে যখন মাগরিবের নামাজের পরে যে সময়টা থাকে। আপনার মিউট হয়ে গেছে। জি 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 সরি। 20 মিনিট আপনি হাঁটাচলা করলেন মুভমেন্ট রাখার জন্য। তো আরেকটা হচ্ছে যে আপনার যদি এই সময় ডায়াবেটিস থাকে, আপনি যদি করোনা পজিটিভ থাকেন বা কোয়ারেন্টাইনে থাকেন, আপনি যদি অন্য কোনো বড় রকম হেলথের প্রবলেম থাকে, অবশ্যই আপনি ডক্টরের সাথে পরামর্শ করে নিন যে আপনারা রোজা রাখতে পারবেন, কিন্তু কিভাবে সাকসেসফুলি হেলদি ভাবে রোজা রাখতে পারবেন সেটা আপনাকে বুঝতে হবে। তো আবারও বলছি যে হেলদি থাকা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি আপনি হেলদি থাকেন, আপনি যদি শরীরের যত্ন নেন, তাহলেই কিন্তু আপনি সাকসেসফুলি সুস্থভাবে আপনি সুন্দরভাবে ধর্মকর্ম পালন করতে পারবেন। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন দিতে পারেন বা আমাকে মেসেজ পাঠাতে পারেন। আমার টেলিফোন নাম্বার হচ্ছে 718-844-4198। আবার বলছি, ফোন নাম্বারটা হচ্ছে 718-844-4198। থ্যাংক ইউ ইমরুল, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। জাকির, এখন আপনার পালা। আপনার অনেক প্রশ্ন এসে গেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আই এম অ্যাপ্লাই ফর আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বাট স্টিল আই ডিড নট গেট any answers. What can I do? And one day they are calling, they are asking some question. I gave answer this question, but I don't know why did not get money for unemployment. Do you have any solution for this case? আচ্ছা, এটা ভেরি কমন কোয়েশ্চেন। আপনি যদি আনএমপ্লয়মেন্ট রিজেকশন যদি পান, ওরা কল করে হয় রিজেকশন, ইমেলে আপনাকে রিজেকশন দিবে, অথবা আপনাকে একটা ইমেল তো অবশ্যই দিবে। আপনার যদি ফাইল আনএমপ্লয়মেন্ট ওয়েবসাইটে পেন্ডিং এ থাকে, আপনার এখন আশা আছে। এখন যেটা হইতেছে, প্রথমে নিউ ইয়র্ক স্টেট বা বেশিরভাগ স্টেটই বলছে যে আপনার একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আপনার একটা অ্যাপ্লিকেশন করবেন। একটা অ্যাপ্লিকেশন করার পরে পিওআই যেটা আছে, যে প্যান্ডেমিকের যে $600 যে জিনিসটা, অনেক সময় এটা ইমেল ব্যাক করতেছে, যে বলতেছে যে তোমাদের ওইটার জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করো। বাট এগেন, একটা অ্যাপ্লিকেশনই করবেন কিন্তু আনএমপ্লয়মেন্টের জন্য, বাট অনেক ক্ষেত্রে ওরা আরেকটা ইমেল দিচ্ছে পিওআই এর জন্য। যদি এটার জন্য কমপ্লিটলি অ্যাপ্রুভ নাও থাকেন, অনেক সময় এটা করতেছে। সো ইউ হ্যাভ টু ওয়েট আনলেস ইউ গেট রিজেক্টেড। আরো একটা জিনিস বলি আপনাকে, বেশিরভাগ লোক যারা এই যে একটা কোয়েশ্চেন আছে যে ইজ ইউর ইনকাম গ্রেটার দেন $504, যদি আপনার ইনকাম যদি $504 উপরে থাকে, সাধারণত আনএমপ্লয়মেন্টটা রিজেকশন হয়ে যায়। থ্যাংক ইউ। কাজী কামরুল হাসান জানতে চাচ্ছেন, আমি কেসে কাজ করি, কখনো ট্যাক্স ফাইল করি নাই, আমি আনএমপ্লয়মেন্ট করতে ব্যর্থ, আমি আমার ভাইয়ের ডিপেন্ডেবল, তাহলে আমি কি গভর্নমেন্ট থেকে কোনো হেল্প পাবো? আচ্ছা, আনফরচুনেটলি আপনি যেহেতু ক্যাশে করতেছেন, কোনো দেখান নাই যে কোন জায়গায় কাজ করতেছেন, তাহলে তো আপনি আনএমপ্লয়মেন্ট পাওয়াটা ভেরি ডিফিকাল্ট, বিকজ ইন অল লিগাল সেন্স ইউ আর নট ওয়ার্কিং, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে আপনি আনফরচুনেটলি স্টিমুলাস প্যাকেজের জন্য অ্যাপ্লিকেবল না। সো আনফরচুনেটলি এখন আপনার জন্য লিমিটেড রিসোর্সেস। ওকে, মল্লিকারানী হালদারানী জানতে চাচ্ছেন, আনডকুমেন্টেড পিপল হাউ দে ক্যান গেট সাম সাপোর্ট ফ্রম देयर ফ্যামিলি টু সার্ভাইভ? এখন অনেকগুলো কথা উঠতেছে এগুলো বিষয় নিয়ে, অনেকগুলো নন প্রফিট অর্গানাইজেশন এগুলো বিষয় নিয়ে কথা বলতেছে, কিছু ফান্ড অ্যালোকেশন করার কথা। Nothing is on paper right now. If you are really in trouble, you can call your local councilman's office or assemblyman's office. They are helping out in different ways, so you can call them. দীপু সাহা উনি জানতে চাচ্ছেন, আমি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু যখন আমি এসএসএন দিয়ে এন্টার করি, তখন সাবমিট করার পর আসে কি ইউ হ্যাভ অনলি partially your claim for unemployment insurance benefit. To complete your claim you must call, something like this. আমার মনে হয় যে so basically আপনি কল ব্যাক করতে পারো, যদি বলে যে you must call, you have to call them back basically. So yeah,
follow the instruction. নরমালি অনেক প্রশ্ন আসছে যেগুলো যে ওনারা 3 সপ্তাহ হয়ে গেছে 4 সপ্তাহ হয়ে গেছে আনএমপ্লয়মেন্ট করে ক্লেম করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পান না, এটা নরমাল সবার জন্য উত্তরটা কি? আপনার বেসিক্যালি সবার জন্য উত্তরটা হলো ভাই, আপনারা যদি এখন দেখেন এখনো গত মানে মানে লাইক লাস্ট কাপল অফ ডেজ 4 মিলিয়ন প্লাস পিপল অ্যাপ্লাইড। সো এখন তো এই যে প্রোগ্রাম যেটা আনএমপ্লয়মেন্টের রিসোর্স, এটা কখনোই এরকম ভাবে যে হবে এত বেশি লোক যে অ্যাপ্লাই করবে, এটা it is unprecedented. So it's taking a long time, sometimes 4 to 6 weeks. So you have to wait patiently. আপনি যদি রিজেকশন না পেয়ে থাকেন, আপনি যদি কনফার্মেশন এট লিস্ট পেয়ে থাকেন, আপনার ফাইল কে পেন্ডিং এ থাকে, you are fine, just be patient. নাজমুল ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একজন বলেছেন যাদের ফাইল অ্যাডভান্স স্টেজে মেডিকেল এর ইন্টারভিউ এর জন্য রেডি হয়ে আছে তাদের কোনো অসুবিধা হবে কিনা? না, তাদের কোনো অসুবিধা হবে না। তাদের ফাইলটা এই মুহূর্তে তারা হল্ড করে রাখছে এই জন্যই, কারণ এখন জানেন যে আপনি ইন পার্সন ওই সামনাসামনি ওরা ইন্টারভিউটা নিচ্ছে না, যেহেতু ওরা ইন্টারভিউর কোনো ডেট দিতে পারছে না এই জন্য ওরা হয়তো ফাইলটা জাস্ট হল্ড করে রাখছে, ওরা কোনো অ্যাকশন নিচ্ছে না। ওকে, আর আরেকজন প্রশ্ন করেছেন মাই স্পাউস কেস নাও ইন রিভিউ এট এনভিসি, আই ডিড নট গেট এনি রেসপন্স ইয়েট, ইজ ইট এফেক্টেড বাই মিস্টার ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার? নো, ইট ইজ নট। ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারটা হচ্ছে যারা গ্রিন কার্ড পাচ্ছে অথবা যারা পেয়েছে তাদের ক্ষেত্রে তাই সে হোল্ড করেছে, কিন্তু উনারটা নর্মাল প্রসেসে চলার কথা। উনি যদি চান তাহলে উনি আবার ভিসা সেন্টারে যোগাযোগ করতে পারেন, কারণ ভিসা সেন্টার খোলা আছে, ওরা ইমেইল এবং ফোন কল গুলো নিচ্ছে। ওকে, আরেকজন প্রশ্ন আছে মাই ডটার কেস ইজ ইন নাও এনবিসি এন্ড শি ইজ এ মাইনর চাইল্ড, আই এম গ্রিন কার্ড হোল্ডার, হার ইন্টারভিউ উইল বি হেল্ড এট বাংলাদেশ, সো নাও টিল affect my daughter case or I have to submit all the paperwork again? No, উনাকে কোনো কাগজপত্র আর নতুন করে সাবমিট করতে হবে না, সবকিছুই ওদের ফাইলে আছে। শুধুমাত্র ওই যে ইন পার্সন আমি যেটা বলতেছি, ওরা সামনাসামনি কোভিড এর কারণে কোনো ইন্টারভিউ দিচ্ছে না এইটার জন্য, কিন্তু বাই ল ওই আপনি জানেন যে ভিসা ইন্টারভিউ অথবা আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে আমাদের ফেস টু ফেস অফিসার ফেস করতে হয়, কাজেই তার মেয়েকেও অথবা তার বাচ্চাকেও ওই এমবিসিতে ফেস করতে হবে। ওই কোভিড এর কারণে ওরা এটা স্থগিত করে রেখেছে, এটা তো অরি করার কিছু নাই, ওই পাইপলাইনে যেহেতু আছে সিরিয়াল অনুযায়ী ঠিকই আসবে। থ্যাংক ইউ। জাকির, আপনার কাছে প্রশ্ন, ডিওএল আমাকে 13 এপ্রিল কল করে এবং আমার লেটার পাবো বলে জানায়, কিন্তু এখন লেটার পাইনি। আমি সেলফ এমপ্লয়েড হিসেবে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের জন্য আবেদন করেছি। আপনি একটু ওয়েট করতে হবে, আপনাকে কল দেওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং ইমেল দিতে পারে, সো আপনি একটু ওয়াচ আউট ফর ইওর কল এন্ড দ্য ইমেল এন্ড হোয়াটএভার দে সে জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। যারা বলতে এই যে আই হ্যাভ অ্যাপ্লাই আনএমপ্লয়মেন্ট অন 7th April and I seen IRS website on my account weekly benefit amount $386 release date 4/10, but still I don't got any money. I don't got any money and I check my bank account, no money. Also I have no stimulus check yet. তিনি আমার স্টিমুলাস চেক পান। এটা আইআরএস এর যদি কথাগুলো বলে থাকেন, আপনার যদি মানে ব্যাংক, তাহলে আপনি চেক করতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কি রং হয়েছে কিনা। এটা আপনার ট্যাক্স রিটার্নে যদি ফাইল দেখেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি রং থাকে তাহলে হয়তো অনেক সময় কি হয়। আর আপনি যদি পকেট থেকে টাকা দিয়েছেন 2019 বা 2018 whatever your latest tax return is, তাইলে কিন্তু আপনাদের irs.gov এ ওইখানে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার গুলো দিয়ে আপনার ফাইলটা করতে হইতেছে, অথবা you can just wait and you will get your check in couple of months. But if you want to inquire about the state or IRS, আমি একটু কনফিউজ হয়ে গেছি কারণ আপনি আনএমপ্লয়মেন্ট বলছেন এখানের মধ্যে, so just you can call them, but just remember that the wait time is going to be very very long. ওকে, আরেকজন বলেছেন যে দীপুষা ভাই, আমি সোশ্যাল সিকিউরিটি দিয়ে ক্লেম করলে একটা মেসেজ আসছে, you may not use this system because you have only এটা তো আগে উত্তর দিয়েছেন আপনি যে উনাকে ফোন করতে হবে। যারা কেসে কাজ করেন তারা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা? কেসে যারা কাজ করতেছেন আর যদি আপনি 1099 আগে থেকে থাকে, আপনি অবশ্যই আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারবেন আন্ডার দ্য নিউ স্টিমুলাস প্যাকেজ অবভিয়াসলি। তো আপনি যদি 1099 আপনার থাকতে হবে বা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে দেখাইতে হবে যে আপনি কাজ করতেছেন বা মানে ইউ আর এমপ্লয়েড, ইভেন দো ইউ আর সেলফ এমপ্লয়েড ইজ ফাইন। আরেকজন জানতে চাচ্ছেন যাদের আইআরএস এ কোনো আপডেট না থাকে তখন তারা কিভাবে বুঝবো কিভাবে মানে আমার অবস্থা কি?
আপডেট যদি না থাকে মানে আইআরএস আমি আমি আশা মনে করতেছি যে এটা স্টিমুলাস প্যাকেজ সম্বন্ধে আপনি এটা বলতেছেন। যদি আপডেট না থাকে, আম, মানে মানে আপডেট না থাকে বলতে আপনি কি বুঝাইতেছেন আমি বুঝতেছি না, বাট আপনি ওয়েট করতে পারেন। যদি আপনার এলিজিবল টু গেট ইউর মানি, ইউ উইল ডেফিনেটলি রিসিভ দ্যাট মানি ইদার থ্রু ইউর ব্যাংক অ্যাকাউন্ট অর থ্রু ইউর একটা চেক আপনাকে পাঠাবে। Okay, I forgot my labor department password and username, my email password. Also, I forgot to have recovered phone number or security question. What should I do now? সবই তো উনি ভুলে গেছে। ওনার নাম্বার এটা, এই নাম্বারে আপনি কল দিতে পারেন 1-888-581-5812। আপনি লেবার ডিপার্টমেন্ট কল দিলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আর একজন ওকে, একজন বলছেন যে আমি কোনোভাবেই প্যান্ডেমিক ফর্ম পেলাম না, বরং আজকে একটা মেসেজ পেলাম ফর কমপ্লিট ইউর ফাইল কল এই 1888 সামথিং লাইক দেয়ার ইজ এ নাম্বার। সারাদিনও পেলাম না, কি করবে? আপনি একটু চেষ্টা করতে থাকেন ভাই। আনফরচুনেটলি ভেরি ভেরি ডিফিকাল্ট টু রিচ দেম রাইট নাও, বাট আপনি চেষ্টা প্রতিদিনে 2-3 বার ট্রাই করতে হবে। আনফরচুনেটলি দ্যাটস হোয়াট ইউ গট টু ডু। ওকে, ট্যাক্স ক্যাশে কাজ করি, ট্যাক্স ফাইল করি না, এটা তো আপনি বলেছেন অলরেডি। যাদের কেস জনাব নাজমুল আলম, আপনার কাছে একটা ইয়ে আছে মানে প্রশ্ন, যাদের কেস ঢাকাতে ইন্টারভিউ এর জন্য ফিক্স করা আছে তাদের কোনো সমস্যা হবে কিনা? না, তাদের কোনো সমস্যা হবে না। ওরা ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ওরা জিনিসটা মুভ করবে। ওই প্যান্ডেমিকটা উঠে গেলে যখন আবার নর্মাল বিজনেস আওয়ার আসবে, আপনি দেখবেন যে তাদেরকে ওই স্কেডিউল করা হবে। এবং এটা কিন্তু কেউ ডিঙে কাউকে করা হবে না। ওই যারা পাইপলাইনে আগে আছেন তারা আগেই যাবেন, যাদের কেস পরে আছে তারা ওইভাবেই ওই সিরিয়াল অনুযায়ী যাবে। কাজে এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, আরেকজন জানতে চাচ্ছেন, আমি 23 মার্চে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করি, আমার কাছে চিঠি আসে যে আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে। আমি রেগুলার ক্লেম, ও মাই অনেক লম্বা প্রশ্ন এটা বলছেন, আমি রেগুলার ক্লেম করে দেখি আজকে চিঠি আসছে তাদের কাছে ইটস এ ভেরি কমপ্লিকেটেড, আপনার অনেক লম্বা প্রশ্ন। আচ্ছা, আমি একটা জিস্ট আমি বুঝতে পারতেছি। হয়তোবা আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য বলছে, এখানে একটা নাম্বার আছে, ওই নাম্বার আপনি কল দিয়ে জিজ্ঞাসা করবেন ফোন ইন্টারভিউ মোস্ট লাইকলি, ওই নাম্বারটাতে আপনি কল ব্যাক করবেন, তাহলে আপনি জিনিসটা সাহারা পাবেন। যেহেতু ওরা বলছে আপনি অ্যাপ্রুভ আছেন, সো ইউ শুড বি ওকে। ওকে, আমি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছি, আমার কেস, আমার কাছে ফোন আসলো আননোন নাম্বার থেকে, এরা সব ডিটেইলস নিয়েছে, বাট এখন দেখছি কোনো কিছু করে না। তাহলে কি এটা কোনো এই ক্ষেত্রে ভাই আপনি একটু ওয়েট করতে হবে, আর পেশেন্টলি ওয়েট করেন। আপনি কোনো একটা ইমেল অথবা আরেকটা কল পাবেন। আরেকটা কল না পেলে আপনি ইমেল পাবেন অ্যাকচুয়ালি। ওকে, যেন নাজমুল আলম একজন বলছেন, মাই মাম অ্যাপ্লাই ফর মাই ইয়াঙ্গার ব্রাদার F2 category, we are in last step waiting for interview, still we get the date for his interview or not? আমরা কি এখন তার পাবো কি পাবো? উনি ইন্টারভিউতে ডেট পাবেন, ওই সেম জিনিসটা বললাম। ওটা যদি লাস্ট পর্যায়ে থাকে, এটা 2 পর্যায়ে থাকতে পারে। এটা যদি ন্যাশনাল ভিসা সেন্টারে থাকে, তো ন্যাশনাল ভিসা সেন্টারে যখন ঢাকা এমবিসি খুলবে, তখন তারা ন্যাশনাল ভিসা সেন্টার ঢাকা এমবিসি থেকে একটা ইন্টারভিউ ডেট নিয়ে এসে উনাদেরকে জানাবে, এবং সেই সাথে তারা ইন্টারভিউর জন্য ফাইলটা বাংলাদেশে ফরওয়ার্ড করে দেবে। কাজে এটা যে পর্যন্ত অফিসগুলো নরমাল পজিশনে না আসে, ওই পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কিন্তু ইন্টারভিউ দিতে হবে, এটা মাস্ট। আচ্ছা, লাস্ট দুটো প্রশ্ন নিয়ে নেই, এর চেয়ে বেশি নেওয়া যাবে না। একটা হচ্ছে হাসিনা আক্তার, উনি বলছেন আমরা এখনো স্টিমুলাস টাকা পাই নাই। একদিকে আমাদের 2018 সালে ট্যাক্স করার সময় ঠিকানা ছিল আগের বাসার, তারপর আমরা ডাইরেক্ট ডিপোজিট ছিল না, এখন কি করলে আমাদের টাকা পাবে? হ্যাঁ, আচ্ছা, সো বেসিক্যালি 2018 এর ট্যাক্স রিটার্ন করছেন, 2019 এর ট্যাক্স রিটার্ন করতে আপনি কয়েকটা জিনিস করতে পারেন। আপনি 2019 এর ট্যাক্স রিটার্ন করতে পারেন খুব তাড়াতাড়ি, এবং ওইখানে আপনি রাইট ইনফরমেশন দিলে ওই ইনফরমেশনটা ওদের কাছে রেজিস্টার হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি irs.gov এ গিয়ে ওইখানে গেট মাই পেমেন্ট, স্টিমুলাস পেমেন্ট, ওইখানে গিয়ে আপনি ওই অ্যাকাউন্টে আপনার কিটা করতে পারবেন, আপডেট করতে পারবেন আপনার ইনফরমেশনটা। বাট মেক শিওর যে আপনার যে আগের যে লাস্ট যে ট্যাক্স রিটার্ন ছিল ওইখানে যে অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেস দিয়ে না ঢুকলে আবার আপনারা ভেরিফাই করতে পারবেন না। তো ওইভাবে ঢুকে আপনি এটা মডিফাই করতে পারবেন। থ্যাংক ইউ জাকির। আরো অনেক প্রশ্ন আছে, আমার মনে হয় যে আপনার যদি কোনো একজন অ্যাসিস্ট্যান্টকে আমাদের টাইম টেলিভিশনের যে ফেসবুক পেজ, এখানে ইনশাআল্লাহ একটু হেল্প করে, তাহলে আমাদের কমিটি উপকৃত হবে। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ড, জাস্ট 1 মিনিট?
আচ্ছা, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে খুব ইজিলি বলে ফেলি। যারা যারা মানে ওল্ডার পারসন বা যারা হয়তো বা আপনি ইউজুয়ালি ট্যাক্স ফাইল করেন না ফর হোয়াট এভার রিজন, এবং যাদেরকে কেউ ডিপেন্ডেন্ট হিসাবে ক্লেম করে না, তারা প্লিজ 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 সিম্পল ট্যাক্স রিটার্ন করবেন irs.gov এ গিয়ে, বা আমাদের মতো কোনো অ্যাকাউন্টিং ফার্মে জিজ্ঞাসা করে অ্যাটলিস্ট আপনি 1200 টাকা বা 2400 টাকা পাওয়ার এলিজিবল থাকবেন। যারা যারা আপনাদের যারা ব্রন্সে ডাইনামিক ট্যাক্স, আমাদের ব্রঙ্কসে অফিস আছে, জামাইকাতে অফিস আছে, ওয়েস্টারশায়ারে অফিস আছে, ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং আমাদের কোম্পানির নাম। এক নম্বর। দুই নম্বর কথা, যারা যারা বিজনেস ভাইদেরকে আমি বলতেছি, যারা যারা পিপিপি লোন যেটা এরা অ্যাপ্রুভ মানে অ্যাপ্লিকেশন করছেন কিন্তু টাকা পান নাই, পার্সোনাল পেচেক্স লোন যেটা, আপনি আপনাদের ব্যাংকে কল দিয়ে কালকে থেকে আপনি ওদেরকে প্রেসার দিতে হবে যে আমি টাকা পাইনি, আমি টাকা পাইনি। এখন ওরা যেটা করছে আগের যে অ্যামাউন্টটা মানুষজন পাইছে, এটা হলো আপ টু $10 million অফ অফ দ্য মানি, এন্ড দেন ফার্স্ট 8 weeks প্লাস 25%, লাস্ট 8 weeks প্লাস 25% ভাবে ক্যালকুলেশন করছে। যাদের সাথে সম্পর্ক ব্যাংকদের ভালো তারাই শুধু টাকা পাইছে কিন্তু। So you have to pressurize your bank if you know to give you the money back. So these are the very very important ones I will tell you to do. Thank you. That's it for today. Thank you so much. Imrul, আপনি কি লাস্ট 30 সেকেন্ড কিছু বলবেন? Do you have any comment? I would suggest that again মানুষদেরকে বেশি বেশি পানি খাওয়া রাতের বেলায়, যেন ডিহাইড্রেশন না হয়, এবং সুস্থভাবে শরীরের দিকে খেয়াল রাখা, যেন সুস্থভাবে রোজা পালন করতে পারে। এবং যদি কোনো প্রশ্ন থাকে আবারও আমাদের সাথে যোগাযোগ করেন। আমি নিয়মিত প্রশ্ন পাই আমাদের ভিউয়ার্স থেকে, আমি তাদেরকে কল ব্যাক করি, প্রশ্ন করবেন যদি প্রশ্ন থাকে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম্বার তো আবার দেখাবেন একটু? জি, একটু মুখে বলে দেন নাম্বার। জি, আমার নাম্বার হচ্ছে 718-844-4198। আবার বলছি 718-844-4198। থ্যাংক ইউ ডক্টর মাসুদুল হাসান। অনেক লোক এখন আতঙ্কিত আছে, যদি 30 সেকেন্ডে আপনি কোনো সাজেশন দিতে চান তাদেরকে। এখানে তাহের ভাই আতঙ্কিত থাকার কোনো কারণই নাই। আতঙ্কিত না হয়ে আপনি যদি এই রোজার মাসটা তো থাকতেই হবে, এবং মে মাসের 30 তারিখ পর্যন্ত আমি বলবো আপনারা যদি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকেন এবং সোশ্যাল মিক্সিং না করেন, ইনশাল্লাহ দেখবেন যে যখন রেটটা কমে আসতেছে এবং সিডিসি যেটা বলতেছে বা নিউ ইয়র্কের গভর্নর মেয়র যেটা বলতেছে, সেই জিনিসগুলো যদি মেনে আপনারা যদি শর্ত সাপেক্ষে আপনারা চলতে থাকেন, আপনারা অবশ্যই সুস্থ হবেন। কিন্তু একটা কথা আছে এখানে, ভুলে যাবেন না যে এই ভাইরাসটি আপনাকে আবার আক্রমণ করতে পারে। যারা অসুস্থ থেকে সুস্থ হয়েছে তাদেরকে আমি বলেছি যে তারা তো থাকবেনই কোয়ারেন্টাইন, তারপরে টেস্ট করবেন, টেস্ট করার পরও আবার 15 দিন পরে আরেকটা ডাবল টেস্ট করতে হবে। টেস্ট করার পর যখন নেগেটিভ থাকবে তখন ডাক্তারকে দেখিয়ে আপনারা বের হবেন। এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট, আপনারা মনে করতেছেন যে ওষুধ বেরিয়ে গেছে, কোনো ওষুধই কিন্তু এখন বাইর হয় না। যে সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে এটা ট্রায়াল বেসিসে দেওয়া হচ্ছে এবং অনেক রোগী ভালো হচ্ছে। যেমন এখানকার পার্টিকুলার একটা এক্সাম্পল বলি, আমাদের যতজন প্র্যাকটিসিং ডক্টর অসুস্থ ছিলেন তারা এই কিন্তু সবাই হাইড্রক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন এবং রেস্ট করে বাসায় থেকে সুস্থ হয়েছেন। সুতরাং আপনারা ওষুধ যেটা বের হয়েছে কি না হয়েছে এটা না বলে আপনি ডক্টরকে টেলিফোন করুন, তার কাছ থেকে জেনে নেন আপনার অবস্থাটা। আর দ্বিতীয় যে ভ্যাকসিন বের হওয়ার জন্য আপনারা বলছেন আজকে ভ্যাকসিন, আমি আবারও রিপিট করছি, 1 বছরের আগে কেউই এই কোভিড ভাইরাসের ভ্যাকসিন বের করতে পারবে না, কারণ দিস কোভিড ভাইরাস ভ্যাকসিন ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট কান্ট্রিজ। চায়নাতে 2% ইয়া হয়েছে আপনার মর্টালিটি রেট, ইরানে হয়েছে 3%, আপনার ইয়াতে জার্মানিতে হয়েছে 5%, ইটালিতে হয়েছে 6%, and আমেরিকাতে ইট ইজ নিয়ারলি 7%। তবে চিন্তা করেন যে ভাইরাসটা কতক্ষণ মিউটেটেড, এটা আর্টিফিশিয়াল হ্যান্ডমেড ভাইরাস এবং এটা মিউটেশন হয়েও কিন্তু উপরে, এটা কিন্তু একটা টাইম আসবে যখন উপরে টপে যাবে, তারপরে যখন ধপাস করে পরে শেষ হয়ে যাবে, হোল পৃথিবীতে তখন শেষ। সেই জন্য আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স তাই ভাই এবং ঘরে থাকতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই বলি আমি আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমি আমাদের প্যানেলে যারা আজকে ছিলেন, মাওলানা ফায়াকুদ্দিন, ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জনাব আব্দুল ওয়াহেদ চৌধুরী জাকির, আপনাকে ইউ অলওয়েজ ভেরি নাইস, গুড সাজেশন ফর টু দ্য পিপল ইউ আর গিভিং। ডক্টর মাসুদুল হাসান, নাজমুল হাসান, আর আমাদের সবার প্রিয় ডক্টর ইমরুল কবির, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আর আমাদের নাজমুল ভাই, উনি কি আছেন না চলে গেছেন? জি, আমি এখনো আছি আপনার সাথে। নাজমুল ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি দূর থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং আপনি মাঝে মধ্যে জয়েন করলে আপনার তো, আপনি জানেন, অনেক ভিউয়ার আপনার,
এবং তারা ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ইমিগ্রেশনের ব্যাপারে আমি সর্বশেষ আপনাদেরকে বলবো, প্লিজ ইমিগ্রেশনে কোনো রকমের কোনো পরিবর্তন হয়নি, এটা একটা সাময়িক স্থবিরতা, কাজে আপনারা একটু ধৈর্য ধরুন, স্থবিরতা কেটে গেলে ইটস গোইং টু বি অ্যাজ ইউজুয়াল, আবার নর্মাল আসবে, কাজেই ধৈর্য হারানোর কিছু নাই। আর ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার নিয়ে অত বেশি ঘাবড়ানোর কিছু নাই, এভরিথিং ইজ জাস্ট ফাইন, ইজ গোইং টু বি ফাইন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আবার যারা মুসলিম সম্প্রদায় তাদের সবাইকে রমাদানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।